আমরা অনেক সময় অনেক কাজ করতে গিয়ে ভাবি যে আমরা কি কাজটা করব, এটা কি আমি পারবো, এটা কি আমি ঠিকভাবে করতে পারবো। এই যে সংশয় আমাদের মধ্যে কাজ করে, সেই সংশয় নিয়ে সেটা কিভাবে আমরা কাটিয়ে উঠবো এবং কিভাবে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারি, সেই বিষয় নিয়ে আজকে আমাদের শেষ পর্ব মৃণাল চক্রবর্তী। আমি তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এখানে দাঁড়ালে মনে হয় ভালো হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমি অ্যাকচুয়ালি এরকম স্টেজে দাঁড়িয়ে কথা বলার অভ্যেসটা আমার কম। আমি প্রচণ্ড মুভ করি আর কি, মানে আমার যে ফিল্ড নিয়ে আমি কাজ করি সেখানে আমি একটা মানে স্ট্যাটিক পশ্চারে কথা বলতে অভ্যস্ত নই। তবুও আপনাদের জন্য চেষ্টা করব আমি এখানে দাঁড়িয়ে যতটা সম্ভব কথা বলার। যখন সকালবেলা আমি একটু অ্যাডভান্স এসছি, আমি নিজের পার্সোনাল লাইফে কিছু ফিলোসফি মেনটেন করি, যার মধ্যে একটা ফিলোসফি হলো, প্রিন্সিপালও বলতে পারেন, যে লাইফটাকে অনেকটা এয়ারপোর্টের মতন করে ভাবা। মানে আমি যখনই কোথাও যাই, আমি ইন্টারন্যাশনাল ফ্লাইট ধরার ক্ষেত্রে যেরকম 3 ঘন্টা আগে পৌঁছায়, আমি সেই ফর্মুলা অ্যাপ্লাই করি। এই ফর্মুলাটা শিখেছি কবে থেকে সেটাও বলি। মানুষ দেখে শেখে, মানুষ থেকে শেখে। তো আমি থেকে শিখেছি আর কি। আমি সব জায়গায় একদম টু দি পয়েন্ট টাইমে পৌঁছাতাম, ঠিক 5 মিনিট আগে, 1 মিনিট আগে। তো যথারীতি একটি বিখ্যাত ফুটবল ক্লাবের ট্রেনিং করানোর ছিল, যেখানে আমার সামনে ইন্ডিয়ার বিখ্যাত বিখ্যাত ফুটবল প্লেয়ারদের থাকার কথা। আমি ঘড়ি ধরে চেক করে দেখলাম ঠিক 1 ঘন্টার মধ্যে আমি সেখানে পৌঁছে যাব। চুচুড়া বাড়ি থেকে স্টার্ট করব, সল্ট লেকে পৌঁছে যাব যেখানে ট্রেনিং হওয়ার কথা। কিন্তু সেদিন আমি যথারীতি একটি জ্যামে আটকে যাই, একটি গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য, এবং আমি পৌঁছাই ঠিক 3 মিনিটের লেটে। মানে ইন্ডিয়ান 3 মিনিট মানে তো কোনো ম্যাটারই করে না, তাই না? যেরকম ধরুন আজকে অফিসিয়ালি আমার এখানে স্টেজে ওঠার কথা ছিল 4টের সময়। এবার বিভিন্ন রকম সিচুয়েশনের জন্য আজকে আমি আপনাদের সামনে কটায় উঠলাম, আমার ঘড়ি অনুযায়ী 5টা বাজতে 5। সেগুলো কোনো ম্যাটারই করে না, এগুলো ন্যাচারাল। আমরা ছোটোবেলা থেকে এই পরিবেশেই বড় হয়েছি। কিন্তু যেহেতু আমি 3 মিনিট দেরি করেছি, ওই ফুটবল ক্লাবের ক্রাবকর্তা আমাকে অ্যালাউ করলেন না, বললেন যে ওকে মৃণাল, নো প্রবলেম, নেক্সট টাইম তোমাকে স্কোপ দেওয়া হবে। কিন্তু আমি গিয়ে দেখলাম যে সব ঠিক আছে, আমার জন্য যে ওরা দেরি করে ফেলেছে তাও না, ওদের প্রোগ্রামটাই লেট রান করছে। কিন্তু ওই যে আমাকে না বললো, সেটা আমার কাছে একটা বলা যেতে পারে জেদ ঢুকে গেল যে ওকে, এটা আমার ভুল, সো লেটস লার্ন ফ্রম দ্য সিচুয়েশন অ্যান্ড লেটস মেক দ্য প্ল্যান নেক্সট টাইম ফ্লাইট ধরার মতন করে 3 ঘন্টা আগে। এবং সেই ফিলোসফিতে চলি বলে অনেক সময়, ধরুন আজকে যেরকম আমার সাথে মিজু এসছে, মিজু মানে আমার মেয়ে। সো মেয়ে আজকেই ও রাঁচি থেকে ফিরেছে, রাত্রিবেলা ট্রেন জার্নি, ট্রেনে খুব একটা যে ভালো ঘুম হয় তা তো নয়। তো যথারীতি সে ঘুমন্ত অবস্থায়, তাকে আমি হাওড়া স্টেশন থেকে 9:30টার সময় নিয়ে বাড়িতে পৌঁছেই বললাম চল 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 চল, যেতে হবে যেতে হবে। বলছে এখন কেন যেতে হবে, তোমার তো প্রোগ্রাম সেই বিকেল 4টের সময়, এখন আমি গিয়ে কী করবো? বললাম না না, তুই বুঝতে পারছিস না, উফ তুমি জানো না আমার, এবার ওর প্রচুর অ্যাক্টিভিটিস আছে এখন যে কাজকর্মের মধ্যেও আছে। বাট আমি জোর জবরদস্তি ওকে নিয়ে এসেছি, ও খুব বিরক্ত হচ্ছিল। কিন্তু তা সত্ত্বেও ও আমাকে প্রচণ্ড কোঅপারেট করলো যে না বাবা, ও জানে বাবার ভেতরে একটা অস্বস্তি হয়, তার কারণ প্রোগ্রামটা করার আগে আমি স্টেজে পরিবেশ পরিস্থিতি বা আমার আগে যে সমস্ত বিখ্যাত মানুষরা স্টেজে দাঁড়িয়েছিলেন তাদেরকে অনুভব করা, তাদের মতন করে ভাবা, বা আপনারা একটা ফ্লোতে চলে গেছেন, সেই ফ্লো থেকে আরেকটা ফ্লোতে আমাকে আপনাদেরকে ধীরে ধীরে তুলতে হবে। ব্যাপারটা এতটা ইজি নয়। সো আমি একটু আগেই ভেতরে কথা বলছিলাম, দিদিভাই যখন একটার পর একটা কবিতার, এটাকে বলা হয় আমার ভাষা আমি বলি ইমোশনাল থ্রেডিং, বইতে হয় না থ্রেডিং, সেই আপনাদের এক একটা করে সুর, এক একটা করে তাল দিয়ে ইমোশনালি আপনাদের বাঁধছে, মানে আপনারা একটা ঘোরের মধ্যে। তো আমি একজনকে বললাম আমার টিম মেম্বারকে যে এরকম সবাই এত ঘোরের মধ্যে ডুবে আছে, আমার এই পুরো ক্রাউডটাকে আমার ঘোরে নিয়ে আসতে তো বেশ অনেকটা সময় লাগবে। তো তার মধ্যে একজন আমাকে একটা ছোট্ট কথা বললেন যে ও তুমি এরকম আগেও অনেক করেছো, এত ভেবো না। তখন আমি বললাম আগে স্পিকার যিনি ছিলেন দিদিভাইয়ের আগে খুব সুন্দর বলছিল, আমি পিছনে দাঁড়িয়ে একটু শুনলাম। আমি দেখলাম আমি বেশিক্ষণ শুনলাম আমি সব ভুলে যাচ্ছি।
এবং সবথেকে বড় যে প্রবলেমটা আমার আজকে হলো, এরকম আগেও হয়েছে, এটাকে আমি প্রবলেম বলবো না, এটা আমার লাইফের সাথে থাকে, ইটস লাইক এ সিচুয়েশন। আমি একটা কাগজে কালকে রাত্রিবেলা থেকে প্ল্যান করছি, এটা বলবো না এটা বলবো, এই গল্পটা বলবো না এই গল্পটা বলবো, করেই যাচ্ছি। সেই কাগজটা যখন গাড়ি থেকে নামলাম, এখানে পৌঁছালাম, যথারীতি গাড়িতে কাগজটা ফেলে এসেছি, আবার গেলাম গাড়ি থেকে আনতে, এনে ভাবলাম যে না এই কাগজটা কিছুতেই যেন না হারায়, কেননা আমি স্টেজে গিয়ে তো বলতে পারবো না, ভুলে যাব, তখন এক্স্যাক্টলি যেটা যখন যেভাবে ডেলিভার করার কথা আমি তো করতে পারবো না, দেন হোয়াট নেক্সট। যথারীতি আমি ওই ঘরে বসেছিলাম, এই ঘরে শিফট হলাম, এটা লিখছি ওটা লিখছি, এটা মাথায় আইডিয়া আসছে ওটা মাথায় আইডিয়া আসছে। হঠাৎ করে আমার মনে হলো না এবার আমাকে রেডি হতে হবে। যে মোমেন্টে ওই ঘরে গেলাম, আমি ওই কাগজটা কোথায় রাখলাম এখনও খুঁজে পাইনি। যত কিছু মানে অন্তত 18টা গল্প আমি লিখেছি, গল্পের মানে ট্যাগলাইন যেটা দেখলেই আমার মনে পড়ে যাবে হ্যাঁ এখন এই গল্পটা বলতে হবে, ওই গল্পটা বলতে হবে। তারপরে আমাকে নতুন করে আবার ভাবা শুরু করলাম যে তাহলে আমি কী দিয়ে শুরু করব। সেই জন্যই আমি আর ডায়েরিটা ছাড়িনি, কারণ যাই হয়ে যাক এই ডায়েরিটা যদি আবার হারিয়ে যায় তাহলে আরেক মুশকিল হবে। আমি দেখতে পাচ্ছি যে যখন আমি প্রথম এসছিলাম এই হলটার 99% সিট টোটালি ফুল ছিল, আর এখন এটাও দেখতে পাচ্ছি অনেকেরই অনেক রকম কাজকর্ম থাকে, অনেকে থাকে সিলেক্টিভ লিসনার মানে যাদের মনে হয় আমার এই পোর্শনটার এইটুকু শোনাটাই যথেষ্ট, এর আগেও দরকার নেই পরেও দরকার নেই, বা হয়তো বাড়িতে কোনো যোগাযোগ বাড়িতে কোনো প্রয়োজন আছে সেই জন্য তার মনে হয়েছে সেটাকেও প্রায়োরিটিতে রাখতে হবে, সেই জন্য অনেকগুলো চেয়ার মাঝখানে খালি। আমার মনে হয় যদি খালি থাকেও আজকে হয়তো অলমাইটি মানে ঈশ্বর, আল্লাহ, জিজাস, যে যেভাবে অলমাইটিকে বিলিভ করে, ঈশ্বর হয়তো চেয়েছেন সেই মানুষগুলোই থাকুক যাদের হয়তো এটার প্রয়োজন আছে। আমি এটা প্রচণ্ড মানি যে ঈশ্বর এক একটা মানুষকে এক একটা মানুষের সাথে পরিচয় করায় আননোয়িংলি, এবং সেগুলোর পিছনে বিরাট বড় রিজন থাকে, হয়তো ওই মোমেন্টেই রিজনটা আমরা খুঁজে পাই না, কিন্তু একটা সার্টেন টাইমের পর আমরা রিয়েলাইজ করি যে হ্যাঁ এটা পসিবল। সো প্রথমেই আপনাদের কাছে আমি থ্যাংক ইউ জানাবো যে আপনারা আমাকে সুযোগ দিয়েছেন, এবং দিদিভাইকেও থ্যাংক ইউ বলবো যে আমাকে কথা বলার সুযোগ দেওয়া হয়েছে। আপনারা কিছু জিনিস পাবেন যেটাকে আমার ভাষা আমি বলি ইমোশনাল গিফট, যেটার অফিসিয়াল ভ্যালু দিয়ে যদি আপনি দেখেন, মানে মেটেরিয়াল ভ্যালু দিয়ে যদি দেখেন, আপনি দেখবেন জিনিসটার দাম খুব বেশি হলে 5 থেকে 8 টাকা, খুব বেশি হলে 10 টাকা হবে যেগুলো জিনিস পাবেন। সবাই দেখবেন একটা সুতো পাবেন ছোট, একটা ঘুঙরু পাবেন, ছোট্ট ঘুঙরু, যে ঘুঙরু অনেকে নাচে ইউজ করে, রাইট? তারপরে পাবেন দুটো কাগজের টুকরো বেশ বড়, তার মধ্যে কিছু জিনিস আছে আমি নিশ্চয়ই সেগুলো নিয়ে বলবো। এছাড়াও আপনারা পাবেন একটা বুক মার্কার। তো সবাই যখন পাওয়া কমপ্লিট হয়ে যাবে তখন আমি আপনাদের জন্য এক্স্যাক্টলি যেটার জন্য আপনারা এসছেন আমি সেই কথাগুলো বলা শুরু করব। ইন দ্য মিন টাইম আমার অনুরোধ, যদি কেউ কোনো কিছু না পেয়ে থাকেন, ওখানে অনেক ভলেন্টিয়ার্সরা আছেন, ওনাদেরকে রিকোয়েস্ট করবেন, ওনারা আপনাদের কাছে পৌঁছে দেবে। আরেকটা রিকোয়েস্ট, যতক্ষণ না আমি রিকোয়েস্ট মানে আপনাদেরকে সোকল পারমিশন তো বলতে পারি না, সোকল অ্যাডভাইস না দিচ্ছি, কাগজগুলোকে এক্সপ্লোর করতে যাবেন না। আই রিকোয়েস্ট কাগজগুলোকে এক্সপ্লোর করতে যাবেন না। কেন? তার কারণ আপনি যখনই কাগজটাকে দেখবেন আপনার কিছু মেমোরিজ সবারই থাকে, আমরা যখনই কোনো কিছু দেখি আমরা মেমোরির সাথে কানেক্ট করে সেটাকে ইভ্যালুয়েট করতে চাই। যদি আপনি আগে থেকে টাকা হ্যান্ডেল করে থাকেন, আপনাকে যদি 100 টাকার নোট দেওয়া হয়, আপনি জানেন এটা 100 টাকার নোট, আপনি ওইভাবে ইভ্যালুয়েট করেন। ঠিক সেরকমভাবে এটা এই কাগজটা সামথিং ভেরি ইউনিক। রিকোয়েস্ট করব যতক্ষণ না আমি আপনাদের বলছি ততক্ষণ অবধি কাগজটা এক্সপ্লোর করবেন না। একটা গল্প বলি। গল্প শুনতে কতজন ভালোবাসেন? সবাই? 90% আমি দেখলাম সবাই আপনারা হাত তুলেছেন। গল্প অনেক রকমের হয়। কিছু গল্প থাকে যেটা আপনাকে অতীতে নিয়ে যায়, কিছু গল্প থাকে যেটা আপনাকে এত আশা দেয়, এত বিশ্বাস দেয়, যেন আপনাকে আপনার নিজের মনে হয় যেন আমি নতুন করে একটা লাইট পেয়ে গেলাম। আবার গল্প এরকমও হয় যেটা শোনার পর আপনি মনে করেন এইভাবেও ফিরে আসা যায়, এইভাবেও দেখা যায়। এই গল্পটা আমি যখন শুনেছিলাম তখন আমার বয়স নিয়ার অ্যাবাউট 29 to 32-র মধ্যে। আমার প্রথম বিদেশ সফর
আমি রয়েছি ইংল্যান্ডের একটি শহরে, খুব নামকরা শহর, অনেকেই হয়তো গেছেন, অনেকে রিলেটিভরাও হয়তো থাকেন, ইভেন আপনি হয়তো ওখান থেকেও পড়াশোনাও করে থাকতে পারেন। শহরটির নাম কেমব্রিজ। সো কেমব্রিজে আমার প্রফেসর প্রথম দিন দেখা হওয়ার পর, সবার সাথে কথা বলার পর আমাকে উনি রুমে রাখেন। অনেকেই কথা বলছেন, আমার মনে হয় আপনারা যদি কথা বলাটা বন্ধ রেখে যদি ইশারায় কথা বলেন তাহলে মনে হয় বাকিদের সুবিধা হয়। আপনারা ইশারায় কথা বলতে পারেন, কিন্তু তার কারণ রিসার্চ বলছে আপনার নন ভার্বাল কমিউনিকেশন ইজ মোর পাওয়ারফুল দ্যান ইউর ভার্বাল কমিউনিকেশন। আপনি কথা বলে না বুঝিয়ে আপনি চোখ খালি হাত নেড়ে বোঝালেও ক্যাপাসিটি কিন্তু অনেক বেশি। যদি আজকে আমি সময় পাই তাহলে কমিউনিকেশন স্কিলের ক্ষেত্রে কতটা ইম্পর্টেন্ট নন ভার্বাল কমিউনিকেশন আমি নিশ্চয়ই বলবো। নন ভার্বাল মানে আপনি কথা বলবেন না, খালি পশ্চারাল জেস্চার দিয়ে যে কোনো সময় যে কোনো মানুষকে উইদিন এ সেকেন্ড আপনি সম্মোহন করতে পারেন। হ্যাঁ, সম্মোহনই করতে পারেন, মানে আপনি কিছু বলছেন না, তাতেই সেই মানুষটা যেন করে জল পড়ার মতন করে আপনার মধ্যে হারিয়ে যেতে পারে। এটা একটা আর্ট, এই আর্টটা শিখতে হয়। যারা এই আর্টটা জানে তাদের এমন কিছু ম্যাজিক্যাল ক্যাপাসিটি থাকে, তাহলে যে কোনো মানুষের সামনে দাঁড়ালে যে কোনো মানুষকে যখন তখন ইনফ্লুয়েন্স করতে পারে। তো আমার অনুরোধ, আপনারা যদি কথা না বলেন তাহলে আমার সুবিধা হবে আপনাদের সাথে কমিউনিকেট করা। পিন ড্রপ সাইলেন্ট ছোটোবেলায় শুনতাম, আমি স্কুলে গেলে এই প্রোগ্রামটা করি যে 5 4 3 2 1 বলবো আর কেউ কথা বলবেন না। বাচ্চারা সেটা ফলো করে। আর আমি জানি আপনারা বাচ্চাদের বাবা মাও আছেন এবং আপনারা অনেক বড়, তো সেক্ষেত্রে আপনাদের 5 4 3 2 1 বলার দরকার আছে কিনা জানি না, তবুও বলি। 5 4, আর কথা বলা যাবে না আর কি, এইটাই আর কি। 3 2, আমি জানি 1 আর বলতে হবে না, আপনারা অলরেডি সাইলেন্ট হয়ে গেছে। গল্পটা এরকম, এক ভদ্রলোক, প্রচুর বড় লোক, প্রচুর, এবং তার কাছে এত পয়সা সে নিজেও জানে না। সে একটা গাড়ি করে তার বন্ধুর বাড়িতে গেছে। গাড়িটার নাম ধরে নেওয়া যাক রোলস রয়েস। বন্ধুর বাড়িতে গিয়ে 2 দিন কাটানোর পর যখন রোলস রয়েস স্টার্ট করতে গেছেন, তখন দেখছেন রোলস রয়েস স্টার্ট হচ্ছে না। বেশ চিন্তায় পড়ে গেছেন, কি হবে। বন্ধুকে রিকোয়েস্ট করলো যে আমার ইমিডিয়েট একজন মেকানিক্স লাগবে যে রোলস রয়েস ঠিক করবে। বন্ধুর বক্তব্য, আমরা এখন যে গ্রামে রয়েছি, কান্ট্রি সাইডে, এখানে রোলস রয়েস ঠিক করার মতন তো এক্সপার্ট কেউ নেই। দেন হোয়াট নেক্সট? বন্ধুর বক্তব্য, যতই পয়সা লাগুক তুমি এরকম কোনো একজন স্পেশাল মেকানিক্সকে নিয়ে আসো যে আমার রোলস রয়েস ঠিক করে দেয়। বন্ধু অনেক ভাবনা চিন্তা করে বলল, ইট উইল বি ভেরি এক্সপেন্সিভ। তার কারণ লন্ডন শহর থেকে তাকে নিয়ে আসতে হবে, বিকজ আমরা রয়েছি একদম ইন্টেরিয়ার একটি গ্রামে। বন্ধু রাজি হয়ে যায়। যথারীতি একজন মেকানিক্স আসে। মেকানিক্সের হাইট নিয়ার অ্যাবাউট 4 ফুট 10, একদমই ছোট, বয়স্ক মানুষ, একটু সামনের দিকে ঝুঁকে পড়েছেন বয়সের জন্য। মেকানিক্সকে দেখে জানার গাড়ি, তিনি বেশ চিন্তিত যে এই মানুষটি পারবে কি আমার গাড়ি ঠিক করতে। যথারীতি ওনাকে বলা হলো কি আপনি রোলস রয়েস সারাতে পারবেন? উনি বললেন অফকোর্স, আমি নিশ্চয়ই পারবো। যথারীতি ওনাকে দেওয়া হলো স্কোপ। রোলস রয়েসের সামনে যে পোর্শনটা থাকে, বনেট বলে, যেটা আমরা অনেকেই জানি, উনি বনেট খোলেন ওনার স্টাইলে। খোলার পর ওনার কাছে একটা টুল কিট ছিল, ছোট্ট একটা ব্যাগ। সেই ব্যাগ থেকে একটা ছোট্ট হাতুড়ি উনি বার করলেন। বার করে একটা স্পেসিফিক পোর্শনে গিয়ে একটা স্ক্রু ড্রাইভার দিয়ে একটা জাস্ট 2টো নাটকে ট্রাই করলেন, আর হাতুড়ি দিয়ে 2টো ঘা দিলেন। ভদ্রলোক হাসতে হাসতে নিজেই গাড়িতে বসলেন এবং গাড়িটাকে স্টার্ট করলেন, এবং মালিককে উনি বললেন আপনার গাড়ি ঠিক হয়ে গেছে। মালিক বিশ্বাস করতে পারছে না। মালিক তখন ম্যানেজারকে ডেকে বলল যে জাস্ট চেক করো। ম্যানেজার যথারীতি উঠে স্টার্ট করলেন, তাতেও বিশ্বাস হচ্ছে না। তখন উনি বললেন আমি নিজে চালাবো। যথারীতি নিজেও যেই না স্টার্ট করলেন, নিজে স্যাটিসফাইড হলেন। নেমে মেকানিক্সকে বললো থ্যাংক ইউ মিস্টার মেকানিক্স, আই এম সো প্রাউড অফ ইউ, কনগ্র্যাচুলেশন, থ্যাংক ইউ। ম্যানেজারকে রিকোয়েস্ট করলেন যে ওনাকে যা বলে তুমি পে করে দাও।
যথারীতি ভদ্রলোকের কাছে গিয়ে যখন জানতে চাওয়া হলো কত পে করতে হবে, সে বলল, ইউ হ্যাভ টু পে মি 1000 পাউন্ড। 1000 পাউন্ড, ম্যানেজারের ফার্স্ট রিয়াকশন, 1000 পাউন্ড, হোয়াট ডু মিন? সো এই রিয়াকশন দেখে ভদ্রলোক হাসতে হাসতে বলল, ইট ইজ। তো যথারীতি ম্যানেজারের তো ডিসিশন নেওয়ার ক্যাপাসিটি নেই, ম্যানেজার গিয়ে পৌঁছালো কার কাছে? মালিকের কাছে। মালিককে যেই না বলল যে উনি বলছেন 1000 পাউন্ড। মালিক যথেষ্ট বড় লোক, যথেষ্ট গুণী মানুষ, যথেষ্ট বিচক্ষণ মানুষ। মালিক বলল, হতেই পারে, তুমি ওনাকে বলো একটা আইটেমাইজড বিল দিতে। আমি জানি আপনারা নিশ্চয়ই জানেন আইটেমাইজড বিল মানে কি। আইটেমাইজড বিল মানে কোনটার জন্য কত উনি চার্জ করছেন। আমরা যেরকম রেস্টুরেন্টে গেলে জলের জন্য কত, খাবারের জন্য কত, সার্ভিস ট্যাক্স কত, এরকম লেখা থাকে। তো যথারীতি আইটেমাইজড বিল ওনার ব্যাগ থেকে বার করে একটা ছোট্ট বিলের মধ্যে উনি লিখে দিলেন কিছু। মালিক দেখার পর কোনো কথা না বলে টাকাটা পে করা হলো। ওখানে লেখা ছিল 2টো হাতুড়ি ট্যাপ করার জন্য আর 2টো স্ক্রু টাইট করার জন্য অনলি 4 পাউন্ড। আর কোথায় হাতুড়িটা মারতে হবে আর কিভাবে কতটা প্রেশার দিয়ে স্ক্রুটাকে টাইট করতে হবে সেই জন্য চার্জ হলো 996 পাউন্ড। সো দ্য মিনিং অফ দ্য স্টোরি, আপনাদের সাবজেক্ট নিয়ে নয়, এন্টায়ার লাইফে পৃথিবীতে এই ধরনের মানুষকে সবাই মূল্য দেয়, যারা জানে কখন, কোথায়, কিভাবে কোন জিনিসটাকে প্লেস করলে জিনিসটার ভ্যালু 0 থেকে $1,000,000 হতে পারে। আপনাদের সবথেকে ইম্পর্টেন্ট যেটা, যারা আপনারা স্টেজ পারফর্ম করেন বা যারা আপনারা রিয়েল লাইফেও তো একটা পারফরমেন্স, এই যে আমি এখন দাঁড়িয়ে যেরকম কথা বলছি, রিয়েল লাইফটাও একটা স্টেজ। আর সেই স্টেজ পারফরমেন্সেও দেখা যায় এক একটা ফ্যামিলিতে এক একটা মানুষকে এক্সট্রা ভ্যালু দেওয়া হয়, তার কারণ তার মধ্যে এমন কিছু থাকে যেটা বাকিদের মধ্যে থাকে না। আজকে আমি মোস্ট অফ দ্য থিংস যেগুলো শেয়ার করব সেগুলো কোনো জ্ঞানের কথা নয়, পুরোটাই আমার জীবনের অভিজ্ঞতার কথা। হতে পারে অনেকের অভিজ্ঞতার সাথে অনেকের অভিজ্ঞতা ম্যাচ করবে, অনেকের হতে পারে আজকে ফার্স্ট টাইম শুনবেন, অনেকের হতে পারে এই জিনিসটা করে হয়তো আপনি কোনো রেজাল্ট পাননি। আমি অনুরোধ করব আইনস্টাইনের গল্পটা দিয়ে আপনারা আমার ঘটনাগুলোকে দেখবেন। মানে চোখের চশমা যেরকম পারসেপশন গ্লাস বলা হয়, ঠিক সেরকমভাবে আইনস্টাইনের একটা ঘটনা আছে, অনেকে হয়তো জানবেন। আইনস্টাইন কোনো একটি কলেজে ইনভাইটেড ছিলেন এবং তিনি সেই কলেজে গিয়ে যখন স্পিচ কমপ্লিট করেন তাকে দেওয়া হয় একটা রিকোয়েস্টের মধ্যে লেখা ছিল ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের জন্য কিছু যদি উনি প্রশ্ন লিখে দেন, কেননা পরীক্ষা আছে। আইনস্টাইন যথারীতি 10টা প্রশ্ন লিখে চলে যান। পরের বছর আবার আইনস্টাইনকে ডাকা হয়। আইনস্টাইন যাওয়ার পর ওনাকে ওই সেম অনুরোধ করার পর আইনস্টাইন সেম কোশ্চেনগুলো আরেকবার রিপিট করেন। প্রফেসররা আইনস্টাইনকে সাহস করে জিজ্ঞেসই করতে পারেন না যে আপনি এত বড় ভুলটা কি করে করলেন, কিন্তু আইনস্টাইন যথারীতি প্রশ্ন লিখে চলে যায়। পরের বছর আবার আইনস্টাইনকে ডাকা হয়, আইনস্টাইনকে সেম রিকোয়েস্ট করা হয় এবং এটাও বলা হয় যে আপনি প্রথম বছর এসেছিলেন, সেই স্টুডেন্টরা সেকেন্ড ইয়ারে উঠেছে, আপনি সেকেন্ড ইয়ারে এসছেন, সেম স্টুডেন্টরা এখন থার্ড ইয়ারে, ফাইনাল ইয়ার স্টুডেন্ট। আপনার অনুরোধ, আপনার হেল্প লাগবে, বিকজ তারা ফাইনাল ইয়ার। তো যথারীতি কাগজ দেওয়ার পর প্রফেসররাও কিউরিয়াস যে উনি কি লেখেন। যথারীতি দেখা যায় সেম কোশ্চেন উনি লিখে যখন জমা দেন, সেই দিন আইনস্টাইনকে রিকোয়েস্ট করা হয় আপনি যদি রাত্রিবেলা থেকে যান। আইনস্টাইন থেকে যান। রাত্রিবেলা যখন সব ডিনার কমপ্লিট হয়ে গেছে, উনি ঠিক এরকমই একটা পরিবেশ ছিল, আইনস্টাইন উঠে দাঁড়িয়ে বললেন, থ্যাংক ইউ, আপনারা আমাকে এতটা অনার দিয়েছেন, যদি কারোর কোনো প্রশ্ন থাকে। তো যথারীতি একজন প্রফেসর উঠে দাঁড়িয়ে বললেন, তো যথারীতি আইনস্টাইনকে জিজ্ঞেস করা হলো, স্যার আপনি 3 বছর ধরে আসছেন, একই স্টুডেন্টদের সেম কোশ্চেন কেন দিচ্ছেন? আইনস্টাইন বলল, একটা কাজ করা যায়, ওই যে সমস্ত স্টুডেন্টরা প্রশ্নগুলো লিখেছে উত্তরগুলো, তাদের মধ্যে 2টো অথবা 3টে খাতা যদি নিয়ে আসা যায়। বলে ঠিক আছে। আইনস্টাইনের কথা অনুযায়ী নিয়ে আসা হয়। আইনস্টাইন খাতাগুলো না দেখেই বলেন যে একটু চেক করে দেখে নাও, আমার স্টুডেন্ট যদিও সেম, আমার কোশ্চেন যদিও বা সেম, কিন্তু ওদের উত্তরগুলো আলাদা। কেন? বিকজ ফার্স্ট ইয়ারের
ম্যাচুরিটি দিয়ে যা এক্সপ্লেনেশন তারা করেছে থার্ড ইয়ারে সেম ম্যাচুরিটি নেই, হতে পারে একই কোশ্চেন। মানে আজকে অনেক কথা আপনারা শুনেছেন যেগুলো আগেও শুনেছেন, প্রচুর ইউটিউবে দেখেছেন, প্রচুর বই পড়েছেন, কিন্তু আজকে এই মুহূর্তে ঠিক এই জায়গায় ওই কথাগুলো আপনাকে হয়তো অন্যরকম ভ্যালু দিয়েছে। ঠিক সেরকমই আমার যে অভিজ্ঞতার কথা বলবো, হতেই পারে কোনো না কোনো জায়গায় কোনো না কোনো কথা আপনাকে কানেক্ট করতে পারে। আপনাদের অনেক আশা নিয়ে আপনারা আজকে এই প্রোগ্রামটা এসছেন, সকালবেলা থেকে অনেকেই এসছেন। আমি জানি না এই সকাল থেকে আসার সময় কে কটার সময় ঘুম থেকে উঠেছেন, কটায় বেরিয়েছে, কিন্তু আমি কিন্তু 3 দিন আগে থেকে এই রুমটার মধ্যে ঘোরাফেরা করেছি, ফিজিক্যালি না, ভার্চুয়ালি। আমি গুগল সার্চ করেছি, এই হলটার ছবি দেখেছি, দেখে কোনো ভিডিও দেখেছি, ইউটিউবে গেছি, টিউলিপ গার্ডেন, এই গার্ডেন ওই গার্ডেন, 4খানা হল আছে, কীরকম পরিবেশ হয় আমি সেই পরিবেশটাকে দেখেছি এবং বারবার আমি ভিজুয়ালাইজ করেছি যদি আমি ওইখানটায় দাঁড়াই, কারণ আমি তো জানি না কীরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট হবে। আমি টিম মেম্বারদের রিকোয়েস্ট করেছিলাম যে যদি কোনো সিটিং অ্যারেঞ্জমেন্টের বলে ওইভাবে দেওয়া যাবে না, তো আমি ভিজুয়ালাইজ করেছি যে আমি ওখানে দাঁড়িয়ে আছি, আমার সামনে পুরো ক্রাউড এরকম। তারপরে আমি ভিজুয়ালাইজ করেছি আমি উল্টো দিকে দাঁড়িয়ে আছি এরকম। ইভেন এটাও ভিজুয়ালাইজ করেছি হঠাৎ করে যদি রুমগুলো কোনো অসুবিধার জন্য যদি প্রোগ্রামটা পুরো বাইরে হয়, হতেই পারে বাইরে, তাহলে বাইরে হলে আমি কোথায় দাঁড়িয়ে কিভাবে কথা বলবো সেটা অবধি ভিজুয়ালাইজ করেছি। প্রত্যেকটা ভালো প্লেয়ার যারা যে ফিল্ডে অলিম্পিকে মেডেল পায়, ওয়ার্ল্ড কাপে মেডেল পায়, তারা ফিজিক্যালি কোনো গেম খেলার আগে তারা মেন্টালি গেমটা এত ভালো করে খেলতে জানে, সেই জন্য তারা রিয়েল মাঠে যখন খেলে আমরা তাকে স্বপ্নের মতন খেলা দেখি। ইভেন ইন্ডিয়ান টিমের খেলাও আপনারা দেখছেন, ফাইনাল খেলাও হয়তো দেখবেন। এই জায়গাটাকে বলা হয় মেন্টাল রিহার্সাল। এই মেন্টাল রিহার্সালের ওপরই ম্যাক্সিমাম পড়াশোনাটা আমার, যে একটা মানুষ যে কোনো সিচুয়েশনসকে কত রকমভাবে ভিজুয়ালাইজ করবে এবং সেই ভিজুয়ালাইজের ওপর বেস করে সে কতটা জিনিসটাকে ক্যাপচার করবে। যেরকম একটা এক্সাম্পল দিই, আপনাদের সবার কাছে পেন, একটা প্যাড আছে, বেশ, তো ওই প্যাডটাকে বার করে রাখুন। কারণ কারণ আমরা কথা বলবো না, হ্যাঁ, আমরা নন ভার্বাল কমিউনিকেশন, আমরা ক্লাস 5-এ পড়ি না, আমরা যথেষ্ট ম্যাচিওর, আমরা যা বলবো মনে মনে বলবো, সেই জন্য কথা বলার টোটালি বারণ। অনুরোধ, আমরা কথা না বলে জিনিসটা করব। প্যাডটা বার করার পর আজকের সেশনের সম্পর্কে দুটো ঘটনা আমি খালি বলবো, যদি ইচ্ছা হয় লিখবেন, না ইচ্ছা হয় লিখবেন না, ইটস টোটালি আপ টু ইউ। হয়ে গেছে, বার করা হয়ে গেছে। সো আপনি চাইলে আজকের ডেট লিখতে পারেন অথবা মৃণাল চক্রবর্তী সেশন লিখতে পারেন, যাতে ভবিষ্যতে এই কাগজটা আপনার সাথে থাকবে না, আমি গ্যারান্টেড। যেরকম আমার কাগজ হারায়, আপনার নাও হারাতে পারে, কিন্তু 2 দিন না হলেও 2 মাসের মধ্যে এই কাগজটা আপনি খুঁজে পাবেন, এটা আমি অ্যাসিওর করতে পারি। কিন্তু এই যখন আপনি লিখছেন, এই সময় আপনার 5 সেন্সরি অর্গানকে আপনি যে কনসেন্ট্রেট করছেন, সেই কারণে ওটা আপনার মনের মধ্যে সারা জীবনও হয়তো থেকে যাবে। যেরকমভাবে ছোটোবেলার বহু ঘটনা আমাদের সারা জীবন মনে থাকে, 5 বছরের ঘটনা, 9 বছরের ঘটনা, কিছু ভালো মুহূর্ত, কিছু দুঃখের মুহূর্ত। সেই জন্য আমার অনুরোধ, বাধ্য করছি না লেখার জন্য। সো মৃণাল চক্রবর্তী সেশন লিখুন, যাই লিখুন, এমসি সেশন লিখুন। লিখে ফার্স্ট থিং 0.1 multiply by 1, 0.1 multiply by 1 is equal to, আমি অঙ্ক পরীক্ষা নিচ্ছি না, আমি অঙ্কই খুব কাঁচা, কিন্তু আমি জানি আপনারা এর উত্তরটা লিখতে পারবেন। কত হবে উত্তর? 0.1 multiply by 0.1 multiply by 10, হ্যাঁ, multiply by 10 is equal to 1, লিখে নিয়েছেন। তার ঠিক পরে লিখুন 1 multiply by 10, গুড মেসেজ। হোয়াট ইজ দ্য ইনার মেসেজ? আমি প্রত্যেকটা কথার সাথে, প্রত্যেকটা কথার পিছনে একটা একটা করে ইনার মিনিং থাকবে, আমি বলবো। আজকে আমি যতটুকু আপনাদেরকে বলেছি বা যেটুকু আপনাদের সাথে সময় কাটাবো, এই পুরো এই বিষয়টার উপরই থাকবে। মানে কি, একটা ছোট্ট ডট, তার ভ্যালু কতটা পাওয়ারফুল, খালি ডটটা আপনি এলিমিনেট করলেন, 1-এর ভ্যালু 10 টাইমস বেড়ে গেল। হতেই পারে এতক্ষণ সকাল থেকে এতক্ষণ অবধি যা যা আপনি শুনেছেন বা এখনও যেগুলো আপনি হয়তো শুনবেন, তার মধ্যে এই রকম সামান্য একটা বিন্দুর মতন জিনিস যদি আপনি ধারণ করতে পারেন, সেটাই আপনাকে ভ্যালু দেবে আপনার জীবনে, আপনার মতন করে জীবনটাকে দেখার দৃষ্টিভঙ্গি। আমি এটাকে আমার মতন করে বলি,
we need to learn to eliminate something, and that something can change your life or that something can transform your life. মানে একটা ডট সরিয়ে দেওয়ার জন্য ভ্যালুয়েশন 10 টাইমস বাড়তে পারে। আমরাও যদি আমাদের একটা বা দুটো এরকম হ্যাবিট আইডেন্টিফাই করতে পারি, যে হ্যাবিটটার জন্য আমার পারফরমেন্স গ্রোথ হচ্ছে না, যে হ্যাবিটটার জন্য আমি যেটা চাইছি ঠিক সেই জায়গাটা ছুঁতে পারছি কিন্তু ধরতে পারছি না, এটা খুঁজে বার করতে পারলে আপনি হয়ে যাবেন আপনার জায়গায় একজন কারিজমেটিক পারসন। ইউ বিকাম আ ম্যাজিশিয়ান ইন ইউর রেসপেক্টিভ ফিল্ড। ইভেন আপনি যেখানেই দাঁড়াবেন, যেখানেই আপনার গলা শোনা যাবে, লোকে মন্ত্রমুগ্ধের মতন হারিয়ে যাবে। যদি আমার শেখা, এটা আমার গুরুর কাছ থেকে, ওই এলিমিনেশন জিনিসটা শেখা। নেক্সট, CHANCE কি হলো? মানে চান্স। CHANCE। লাস্টের যে সিটা আছে, আমার হাতের দিকে তাকাবেন আপনারা, লাস্টের যে সিটা আপনি লিখেছেন, মানে যেখানে শেষ করেছেন, একদম শেষ করেছেন, সেখানে একটা 1 অ্যাড করে দিন। হাফ সার্কেল 1 কি হয়ে গেল এখন? চেঞ্জ। ইন্টারনাল মেসেজ, বাই চান্স উই নেভার বিকাম সাকসেসফুল অর অ্যাচিভার, বাই চেঞ্জ উই ক্যান বি দ্য অ্যাচিভার, উই ক্যান বি দ্য সাকসেসফুল। মানে এটার আরেকটা ইন্টারনাল মানে কি, আপনার জীবনে এমন একটা ওই রকম দাগ দরকার, যে দাগটাকে ধারণ করতে পারলেই চান্স কি হয়ে যাবে? চেঞ্জে পরিণত হবে। চেঞ্জ থেকে ইউ স্টার্ট ট্রান্সফর্মিং অলসো। আই হোপ আপনারা জানেন নিশ্চয়ই ট্রান্সফরমেশনের মানে। একটা শুঁয়োপোকা বেশ কিছুক্ষণ একটা প্রসেসের মধ্যে থাকার পর কি হয়ে যায়? বাটারফ্লাই হয়ে যায়। দ্য সেম ওয়ে একটা পাথরের টুকরো, কয়লার টুকরো একটা স্পেসিফিক প্রেসারে থাকার পর সেটার নাম কি হয়ে যায়? ডায়মন্ড। ডায়মন্ড কিন্তু আর কয়লা হয় না। ঠিক সেরকম একটা ছোট্ট বালির কণা যখন ঝিনুকের মধ্যে ঢুকে একটা সাডেন টাইম অবধি থাকে, সেটা হয়ে যায় মুক্ত। কিন্তু মুক্ত আর বালির কণা হয় না। দিস ইজ কল্ড ট্রান্সফরমেশন, মানে ইরিভার্সিবল প্রসেস। একবার পৌঁছে গেলে আর ফিরে আসা যাবে না। সো উই অল হ্যাভ দ্যাট এবিলিটিস টু ইনকালকেট দ্যাট টাইপ অফ কোয়ালিটিস। সেই জন্যই কোনটা এলিমিনেট করবেন, কোনটাকে অ্যাড করবেন, তার ডিসিশন আপনার। তার কারণ কনসিকুয়েন্স আপনার সাথে যাবে, যেটা বাংলায় আমরা জানি কর্মফল। আপনার কর্মের ফল আপনার সাথেই যাবে। ছোটবেলায় আমার বাবা, আমার মা, আমার দিদা, আমার ঠাকুমা বলতো, এখন ফাঁকি মারছিস, পরে ফিল আপ দি ব্যাংকস কী হবে? পস্তাবি। জেগে জেগে ঘুমাস না। আমি জানি না আপনারা কেউ শুনেছেন নাকি, কেউ কেউ শুনেছেন? একটু হাত তুলে দেখেন তো সবাই। ও আমার মতনই আপনারা, ওয়াও, গুড 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 গুড। জেগে জেগে সত্যি কি ঘুমানো যায় কিনা আমি জানি না, কিন্তু যায়, আচ্ছা যায়। কিন্তু কতজনের জীবনে, এবার আমি আস্তে আস্তে আপনাদের ভেতরে ঢুকবো, কিন্তু 3টে জিনিস আমি ইউজ করব আপনাদের ভেতরে ঢোকার জন্য। আপনি চাইলেও হয়তো জিনিসটাকে অফ করতে পারবেন না। সেটা হলো আপনার মোবাইলেও থাকে, আপনার ব্লুটুথটাকে আপনার অজান্তে আমি অন করব। আমার ব্লুটুথ দিয়ে আমি পাসওয়ার্ড দিয়ে আপনার ব্লুটুথের সাথে আমার ব্লুটুথ কী করব? কানেক্ট করব। আর তারপরে কি শুরু করব? ফাইল ট্রান্সফার, যেটা অলরেডি আমি স্টার্ট করে ফেলেছি। মানে আমি দেখতে পাচ্ছি মোর দ্যান 50% মানুষ কোনো না কোনোভাবে আমার সাথে আস্তে আস্তে কানেক্ট হচ্ছে। তারপরে কানেক্ট করব, যে ফাইলগুলো যেতে চাইবে না ওয়াইফাই কানেক্ট করব, স্পিড বেড়ে যাবে। যেই ওয়াইফাই কানেকশন হয়ে যাবে তখন আপনি ডিসাইড করবেন না আপনি কি ভাববেন, আমি ডিসাইড করব আপনি কি ভাববেন। যেটা মেন্টালিস্টরা করে। মেন্টালিস্ট মানে আপনি এখন কি ভাববেন সেটা কথার জালে আপনাকে তারা জড়িয়ে নেয়। ইটস আর্ট। এই আর্টটা যে কেউ যেখানে থেকে শিখতে পারে। যেরকম একটা এক্সাম্পল, আপনি অবাক হয়ে যাবেন এই এক্সাম্পলটা শোনার পর। হয়তো ফার্স্ট টাইম আপনি নিজেকে এভাবে রিয়ালাইজ করবেন। আপনাদের কাছে খাতা পেনটা আছে যেখানে আপনি চান্স চেঞ্জ করেছেন, পয়েন্ট ওয়ান করেছেন, তার ঠিক নিচে আপনি আপনার রিকোয়েস্ট, হ্যাঁ, কেউ কারোর খাতার দিকে উকি ঝুঁকি মারবেন না, এটা অনুরোধ। আপনি আপনার জীবনের বেস্ট ফ্রেন্ডের নাম লিখতে পারেন, 3 জনের নাম। রিকোয়েস্ট, কেউ কথা বলবেন না আপনারা।
বেস্ট ফ্রেন্ডের নাম তিনজন, ছোটবেলা থেকে, আজকে সে নাও থাকতে পারে ফিজিক্যালি আপনার সাথে, এনিওয়ান হতেই পারে, ক্লাস কেজিতে বা 1-এ হয়তো আপনি তার সাথে পরিচিত ছিলেন, তারপরে তার সাথে আর দেখা নেই, কিন্তু আজকেও তার কথা মনে পড়ে, যাকে আপনি বেস্ট ফ্রেন্ড হিসেবে ট্রিট করেন। লিখে নিয়েছেন? আপনি হাইড করেও লিখতে পারেন। হাইড মানে একটা কি ওয়ার্ড, যেটা পাশে যে বসে আছে সে হয়তো আপনাকে যাতে জানতে না পারে। সেকেন্ড পয়েন্ট, আপনি লিখে ফেলুন এরকম তিনজনের নাম যাকে আপনি সব থেকে বেশি রেসপেক্ট করেন আপনার লাইফে। আর লেখার পর আমি রিকোয়েস্ট করব চোখ বন্ধ করে ফেলবেন, তার কারণ আপনার খাতায় কি লিখছেন আমি সেটা পড়ব, ভয় নেই খাতার দিকে না তাকিয়ে। সো যারা যারা লিখে ফেলেছেন তারা চোখ বন্ধ করে ফেলবেন, রিকোয়েস্ট। ওকে, আমি সবার কাছে হয়তো পৌঁছাতে পারবো কিনা জানি না, বাট আমার রিকোয়েস্ট চোখ খুলবেন না আমি যতক্ষণ না বলবো, ঠিক আছে? এবার চোখ না খুলে একটু খোঁজার চেষ্টা করুন তো যাদের নাম আপনি লিখেছেন তাদেরকে কতটা আপনি চেনেন। এবার চোখ খুলবেন, কিন্তু খুব আস্তে আস্তে চোখ খুলবেন। চোখ খোলার পর দেখুন তো এই মানুষটার নাম আপনি কি লিখেছেন। আমি চেষ্টা করব সবার কাছে পৌঁছাতে পারবো কিনা জানি না, এই মানুষটার নাম লিখেছেন? এটা কিন্তু কাউকে ভুল প্রমাণ করা নয়, মানে জিনিসটাকে অন্যভাবে ইন্টারপ্রেট করবেন না যে আপনি তো প্রশ্ন করলেন এক উত্তর দেখাচ্ছেন এক। মানে আপনার নামের মধ্যে তিনজন বন্ধুর নাম লিখতে বলা হয়েছিল, সেই তিনজন বন্ধুর মধ্যে আপনি যদি নিজের নাম লিখে থাকেন তার মানে আপনি নিজেকে ভ্যালু দেন। এটা আপনারা আমার সাথে একমত? ইয়েস অর নো? ওকে, নাম না লিখলেই যে ভ্যালু দেন না তা নয়, কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ রেসপেক্ট, আমরা সবাইকে রেসপেক্ট করি, অনেক সময় নিজেকে রেসপেক্ট করতে ভুলে যাই এবং সবার কাছে নিজের মূল্যবোধ সবার মতন করে করতে গিয়ে নিজের মূল্যবোধ নিজের কাছেই আমরা অনেক সময় হারিয়ে ফেলি। সো এই যে বিশ্বাস বা যে বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সাথে কথা বলার জন্য এসছি, সেখানে সব কিছু শুরুই হয় কিন্তু আপনাকে দিয়ে। যেরকম যদি এই রুমের সব থেকে ইম্পর্টেন্ট পার্সনের নাম জিজ্ঞেস করি, এই রুমের সব থেকে ইম্পর্টেন্ট পার্সন কে আজকে এই মুহূর্তে, তো কার নাম আসা উচিত? অফকোর্স নো, অফকোর্স ইয়োর নেম। আপনি এই রুমে দিদিভাইয়ের জায়গাতে তো আছেনই, কিন্তু আপনি এই পৃথিবীতে আছেন, অস্তিত্বটাই তো সব থেকে ইম্পর্টেন্ট। ইয়েস অর নো? আমরা এইটা বুঝতেই কিন্তু অনেকের ক্ষেত্রে 60 বছর 70 বছর, অনেকে জীবনের শেষ প্রান্তে এসে হয়তো ডেথ বেডে এসে সে রিয়ালাইজ করে নিজেকে চেনাই হলো না, নিজেকে বোঝাই হলো না। আর যখন সে নিজেকে বুঝতে শুরু করছে সেখানে দেখা যাচ্ছে অনেকটা টাইম তার হাত থেকে চলে যাচ্ছে এবং তার মনে হচ্ছে যদি আরও অনেকটা আগে নিজেকে চিনতে পারতাম তাহলে হয়তো জীবনের মানেটা অন্যরকম হতো। যদি সত্যি পয়সা দিয়ে মানুষের মূল্যায়ন হতো, যদি পয়সা দিয়ে সুখের মূল্যায়ন হতো, তাহলে পৃথিবীর সব থেকে বড় লোকেরা কি হতো? খুশি থাকতো। কিন্তু ইতিহাস তো তা বলছে না। যদি এরকম হতো যে খালি নিজেকে ভালোবাসলেই সবসময় সুখে থাকা যায়, খুশি থাকা যাচ্ছে, তাও নয়। তার মানে কোথাও তো একটা প্রিন্সিপাল আছে, কোথাও তো একটা কানেকশনস আছে। হতে পারে আপনি হয়তো সেই কানেকশনটা খোঁজার চেষ্টা করছেন, চেষ্টা করতে করতেই হয়তো এই রুমের মধ্যে আপনি এসে গেছেন। সেই জন্য আমাকে আমার গুরু সবসময় বলেছে, ছেলে কেমন আছে? ভালো আছে? গুড। সো আমাকে সবসময় আমার গুরু বলেছেন যে একটা মন্ত্র পাঠ করতে, যে মন্ত্রটা আপনারা অনেকেই হয়তো জানেন। মন্ত্রটা হলো যে বোঝে সে খোঁজে, আর যে খোঁজে সে পায়। সো এই মন্ত্র ধারণের থেকেই একটা বইও আমার কাছে অনুরোধ এসেছিল লেখার জন্য, যে বইটায় আমাকে আমার অভিজ্ঞতা থেকেই বইটা পুরোটা লেখা। পুরো যা লিখেছি আমি বইটাতে পুরো আমার অভিজ্ঞতা, মানে বলতে পারেন আমার ছোটবেলা। আর দিদিভাইয়ের মুখটা একটু দেখিয়ে দিই, ঠিকঠাকই লাগছে। ঠিক আছে? সো যারা ছবি তুলতে এসছে ওদের আবদার যে ক্যামেরা
তারপরে মিরর, তারপরে পিকচার। কতজন প্রাণ খুলে মন খুলে হাসতে জানেন? হাসতে জানেন মানে প্রাণ খুলে মন খুলে, মানে এত হাসবেন কে কি ভাবলো না ভাবলো, ইউ ডোন্ট কেয়ার, রাইট? ওকে 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 ওকে। এবার প্যারালাল যদি এই প্রশ্নটা করি, কতজন মন খুলে প্রাণ খুলে কাঁদতে জানেন? কাঁদতে জানাটাও একটা আর্ট, কিন্তু কাঁদার মতন মানে কাঁদলে যে কত রিলিফ পাওয়া যায় আমি জানি না আপনাদের কোনো অভিজ্ঞতা আছে? এত রিলিফ, মানে ঠিক বৃষ্টি হওয়ার পর যেরকম বাইরেটা একদম শান্ত হয়ে যায়, পাতার গন্ধে ফুলের গন্ধে চারিদিকটা সেই বলে ম ম করে, ঠিক সেরকম। ভয় নেই, আমি এখনই হাসানো কাঁদানোর জায়গাটাতে যাচ্ছি না, কিন্তু যাব, আমাদের এই সেশনের একটা পার্ট থাকবে। আপনি চাইলেও নিজেকে কন্ট্রোল করতে পারবেন না, হবে সেই পার্টটা। আবার এটাও হবে আপনি না চাইলেও আপনার মুখ থেকে হাসি বেরোবে। কিন্তু সেই জায়গাগুলো যাওয়ার আগে আপনাদের কাছে দুটো কাগজ আছে, দেখুন। যার মধ্যে একটা কাগজ আছে যে কাগজে অনেক আঁকিবুকি কাটা আছে, আঁকিবুকি মানে তীর আছে। ওই কাগজটা একটু দেখবেন, অনুরোধ কথা বলা যাবে না। আমি জানি না এই ছবিটা কতজন চিনবেন, অবশ্যই চিনবেন। পৃথিবীর বিখ্যাত ছবির মধ্যে এই ছবিটাকে বলা হয়। আমি জানি আপনারা আমার মন পড়তে পারবেন। দেখি, বলুন দেখি, পৃথিবীর সব থেকে বিখ্যাত ছবির মধ্যে একটা ছবি যেটা ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস, জিও। দেখেছেন আপনারাও কেরম মেন্টালিস্ট হয়ে গেছেন? সে এগুলো বলা হয় ইনফ্লুয়েন্সিয়াল স্টাইল। আমি আপনার মুখ থেকে মোনালিসার নাম বার করব বলে এমনভাবে জিনিসটাকে প্রতিস্থাপন করলাম, 90% আপনি মোনালিসা বললেন। সো আমার কাছে অনেক বড় বড় স্পিকাররা আসে শিখতে হাউ ইউ ইনফ্লুয়েন্স পিপল। আপনি উইদিন এ মিনিট একটা ক্রাউডকে হাতের ক্যাপচার করেন, জাদুর মতন তাদেরকে কাঁদাচ্ছেন, হাসাচ্ছেন। তো আমি বললাম এটা আমি কোনো বই পড়ে শিখিনি, মানুষ ঘাঁটতে ঘাঁটতে শিখেছি। সেই মোনালিসার একটা স্টোরি আছে, আমি জানি না কতজন এটা জানেন। মোনালিসা অফিসিয়ালি আমরা যেটা জানি, কে এঁকেছিলেন? লিওনার্দো দা ভিঞ্চি। লিওনার্দো দা ভিঞ্চি স্টোরি আপনারা নিশ্চয়ই জানবেন। একটা স্টোরি আছে যে লিওনার্দো দা ভিঞ্চিকে স্কুলে ভর্তি হতে দেওয়া হয়নি সেই সময়। অনেকে হয়তো জানেন এটা। কেন? বাবার পরিচয়। তখনকার দিনে ইটালির নিয়ম ছিল, বাবার পরিচয় যদি না জানা থাকে তাহলে স্কুলে ভর্তি হতে দেওয়া যাবে না। কিন্তু তা সত্ত্বেও লিওনার্দোর সফল হওয়াটা কেউ কিন্তু আটকে রাখতে পারেনি। লিওনার্দো দা ভিঞ্চির এই ছবি দেখানোর আরেকটা কারণ হচ্ছে, আমি বেশ কয়েকবার লুভের মিউজিয়ামে গেছিলাম, যেখানে অফিসিয়ালি বলা হয় অরিজিনাল লিওনার্দো দা ভিঞ্চির আর্টটা রাখা আছে। এখানে কেউ আছেন যারা প্যারিসের লুভের মিউজিয়ামে গেছেন? হ্যাঁ, দিদিভাই হাত তুলে নাচছে। ভেরি গুড, ভেরি গুড। সো লুভের মিউজিয়ামে আরেকটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করব, তারপরে যাব ওই কাগজটায়। আর আমার অনুরোধ, এই এখন থেকে যখন আমি কিছু কথা বলবো আপনি দেখবেন না চাইতেও আপনার শরীরের মধ্যে একটা ডিফারেন্ট ফিলিংস হবে। জেনারেলি আমি যেখানেই প্রোগ্রাম করি এই মাঝখানের রোটা খালি থাকে, এটা আমার কাছে একটা নতুন এক্সপিরিয়েন্স। আমি কিছুতেই আপনাদের সাথে কানেক্ট করতে পারছি না, মানে আমি খুব স্পিডে মুভ করি, কিন্তু এখন আমি ওনাদেরকে তো আর ডিস্টার্ব করতে পারবো না। আর সেটা আমার জন্য আজকে পরীক্ষা, যে এরকম অবস্থাতেও মৃণাল চক্রবর্তী তোমাকে খেলতে হবে, দেখি তুমি কিরকম খেলা শিখে এসছো, রাইট? সো লিওনার্দো দা ভিঞ্চির যেখানে রাখা আছে লুভের মিউজিয়ামে, এক এক দিন লুভের মিউজিয়ামে হাওড়া স্টেশনে যেরকম মানুষরা যায় লাখে লাখে, সেরকম লুভের মিউজিয়ামেও লাখে লাখে মানুষ যায়। এবং আপনারা শুনলে অবাক হবেন, যারা গেছেন জানেন, সিকিউরিটি কোথায় আছে আপনি জানবেন না। মোস্ট অফ দ্য সিকিউরিটি সিভিল ড্রেসে থাকে, একজন দুজন ভলেন্টিয়ার থাকে, যারা ব্যাচ লাগিয়ে আছে, লেখা আছে ভলেন্টিয়ার। ল্যাঙ্গুয়েজ প্রবলেম হলে তারা এগিয়ে গিয়ে হেল্প করে, আদারওয়াইজ তাদের কোনো হেল্প দরকার হয় না। এবং ম্যাজিকের মতন একটা লোক কথা বলছে না, প্রায় রিসেন্ট নিউজ লুভের মিউজিয়ামে ডেলি 7 থেকে 10 লাখ লোক অবধি একসাথে ঘোরে এবং বেরিয়ে যায়, এবং রাত্রিবেলা পুরো ফ্লোর কিন্তু কি করা হয়, পরিষ্কার করা হয়। তো একদিন রাত 2টোর সময় ফ্লোরের যে মার্বেল সে কথা বলছে কার সাথে? মূর্তির সাথে। মূর্তিকে বলছে যে তুমি কত লাকি। লুভের মিউজিয়ামের মূর্তি বলছে মানে আমি কোথা থেকে লাকি হলাম? বলছে কেন তোমার মনে নেই, তোমাকে সবাই দেখতে আসে, তোমার ছবি তোলা হয়, আর সব জায়গা থেকে তোমাকেই লোকে ভ্যালু দেয়, কই আমাকে তো খালি জুতোর ধুলো দেয়। তখন ফ্লোর বলছে
ফ্লোরকে মূর্তি বলছে যে তুমি কিন্তু এটা ভুলে যাচ্ছ, শুরুটা কিন্তু উল্টো দিক দিয়ে হয়েছিল। উল্টো দিক মানে মনে করে দেখো। বলে কি মনে করবো? বলে প্রথম আমরা কিন্তু একই পাহাড়ের একই সাথে থাকতাম। বলে হ্যাঁ মনে পড়েছে। তারপরে সেই পাহাড় থেকে যখন কাট করা হলো, মানে কেটে কেটে লরিতে তোলা হলো, তখন যিনি স্কাল্পচার ছিলেন তিনি প্রথমেই বললেন, ফ্লোরকে বলা হলো এই মার্বেল দিয়ে দারুণ মূর্তি তৈরি হবে। এবং তোমাকে যখন মূর্তি তৈরির জন্য ছেনি হাতুড়ি দিয়ে মারা হচ্ছিল, তখন তুমি বারবার বলছিলে আমি আর পারছি না, আমাকে ছেড়ে দাও। আর বারবার যিনি বানাচ্ছিলেন তিনি বারবার বলছিলেন আর তো কটা মাত্র দিন, একটু কষ্ট, তারপরেই আনন্দ, তারপরেই তোমার ভ্যালুয়েশন হবে। কিন্তু কিছুক্ষণের মধ্যে তুমি ভেঙে টুকরো হয়ে গেলে। আর তখন ওই স্কাল্পচার বলল এর দ্বারা আর মূর্তি তৈরি হবে না, একে ফ্লোরে লাগিয়ে দাও। তখন মূর্তি বলছে তুমি এটাও হয়তো ভুলে যাবে, তার কারণ তুমি তো অজ্ঞান তখন, সেই জন্য ফ্লোরে লাগানো হলো। তারপরে আমাকে যখন সিলেক্ট করা হলো, ওরা আলোচনা করলো এটা তো খুব রাফ মার্বেল। আপনারা নিশ্চয়ই জানেন রাফ মার্বেল মানে কি, যে মার্বেলটা খুবই কঠিন, যেটাকে ভাঙতে বেশ কষ্ট। এবং আগে 3 জন স্কাল্পচার যারা মূর্তি তৈরি করছিল, এখন সেটা হয়ে গেল 15 জন। এবং 15 জন মিলে 6 মাস ধরে হাতুড়ি মারছিল। আমি ঠিক করে রেখেছিলাম যতই হাতুড়ি মারুক আমি ভাঙবো না, আমার ওই শেষ মুহূর্তে অবধি পৌঁছাতে হবে। আর সেই জন্য আজকে আমি মূর্তি, আজকে তুমি মার্বেল। এখানে অনেক মানুষ আছেন যিনি হয়তো এখন ভাবেন নিজেকে আমার জীবনের অনেকটা সময় মানে ক্রস করে ফেলেছি, আমি তো সেই মার্বেলই হয়ে থাকলাম। আপনি জানেন না কখন আপনার টার্নিং আসবে, ইউ টার্ন, যেটা বলবে কেউ না, সেটা আপনি বলবেন। কিভাবে বলবেন? আপনি আপনাকে কতটা চেনেন। একটু স্কোর দিন নিজেকে 10-এ, যে আপনি নিজেকে কতটা চেনেন। কোশ্চেনটা লিখে স্কোর দেবেন, হাউ মাচ আই নো মাই সেলফ। 10-এ স্কোর দিন, 1 থেকে 3 4। আমি একটা স্কোর বলে দিচ্ছি, আপনি এই স্কোরেও দিতে পারেন, নিজের মতনও দিতে পারেন। সৌভিক 1 থেকে 3 পুয়ার, 4 থেকে 6 বিলো অ্যাভারেজ, 7 অ্যাভারেজ, 8 থেকে 9 অ্যাভোভ অ্যাভারেজ, 10 পারফেক্ট। পারফেক্ট মানে আপনি আপনাকে পুরো চেনা হয়ে গেছে, আর বাকি নেই, এটা হলো পারফেক্ট স্কোর। আর আপনি মনে করেন আপনাকে আপনি অনেকটাই চেনেন, 7 বা 8 অনেকের ক্ষেত্রে মনে হতে পারে আমার এখনো চেনাটা শুরুই হয়নি, এরকম হতে পারে। এবং আপনারা যে যা স্কোর দিচ্ছেন, যখন অফিসিয়ালি আমার সেশন আমি আপনাদের সাথে ফিজিক্যালি ডিট্যাচমেন্টে যাব, তখন আপনি স্কোরটাকে একবার মিলিয়ে দেখে নেবেন। কতজন রেগুলার স্কোর দিয়ে আপনি রেখে দিন, আমি এখন জানতে চাইবো না। কতজন রেগুলার বেসিসে নিজের সাথে নিজেকে কানেক্ট করেন? এটাকে মেডিটেশন বলে। কতজন করেন মেডিটেট করা, কানেক্ট উইথ ইউর সেলফ? ওকে ওকে। কতজন কনসিয়াসলি একটা স্টেটে যান, যে স্টেটটাকে বলা হয় আলফা স্টেট? এবং আলফা স্টেট কি সেটা আমি আপনাদের একটা ছবি দেখাই। এই জিনিসটা যাদের ক্ষেত্রে, যারা যে ফিল্ডেই আছেন আজকে এখানে উপস্থিত আছেন, প্রত্যেকের এই জিনিসটা জানেন, অনেকে জানেন না। আমি জয়াকে জিজ্ঞেস করব সাউন্ড সিস্টেম ঠিক আছে তো, বাজিয়ে দেখে নিয়েছো তো? রাইট, ঠিক আছে। আপনারা এই ছবিটাকে একটু দেখে নিন, খালি আঁকার কিছু নেই, দেখে নিন। এই ছবিটাতে দেখতে পাচ্ছেন ওপরে লেখা আছে গামা আর নিচে লেখা আছে ডেল্টা। সেগুলো যারা এখানে রেসপেক্টেড MBBS ডক্টরস আছেন তারা জানবেন, বা যারা ফিজিওথেরাপি নিয়ে পড়াশোনা করেছেন জানবেন, বা যাদের একটুখানি ইউটিউব ঘাটা বা নতুন ইনফরমেশন কালেকশনের হ্যাবিট আছে তারা জানবেন। আপনি ঠিক যখন ঘুমাতে যান 3টে স্টেজ আছে। প্রথমেই আপনি যখন চোখ বন্ধ করেন তখনই কিন্তু আপনি ঘুমাতে যান না, সেই স্টেজটাকে বলা হয় র্যাপিড আই মুভমেন্ট, REM। চাইলে লিখতে পারেন, এটা আপনাদের কাজে দেবে। তার কারণ আমি এখন একটা এক্সারসাইজ করাবো যেখানে আপনি নিজেকে খুঁজে পাবেন না। অনেকক্ষণ বাদে মনে হবে আমি কোথায় মনে হবে। সো প্রথম জায়গাটায় গামা আছে, তারপরে বিটা আছে, আলফা আছে। আমি আপনাদের আলফা ফ্রিকোয়েন্সি কিভাবে আপনার মনের মধ্যে একটা দারুণ অরা বা এনার্জি তৈরি করে সেটা আমি শেয়ার করব। আলফা ফ্রিকোয়েন্সিতে যাওয়াটা খুব একটা কঠিন নয়, রোজ যে কোনো মোমেন্টে আপনি নিজেকে নিয়ে যেতে পারেন।
আজকের ডেটে যখন আর্চারিতে দীপিকা কুমারী তীরটা ছোড়ে তার আগে ফর দ্য টাইম বিং জাস্ট ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য ওর ব্রেন ওয়েভটাকে ও আলফা ওয়েভে নিয়ে যায়। আপনি যে কোনো স্টেজ পারফরমেন্সে বা যে কোনো জায়গায় কোনো পরীক্ষার সময় বাচ্চাদের দেখবেন প্রচণ্ড টেন্স থাকে। আমি জানি না এখানে কতজন বাবা মা এটা ফেস করেন, সারা বছর পড়ার পরেও আপনার বাচ্চা পরীক্ষার আগে প্যানিক করে। কতজনের বাচ্চা করে? বি অনেস্ট। ওকে ওকে, কতজনের বাড়িতে বা নিজে আপনার ক্ষেত্রেও এটা হয়? আপনি প্রচুর প্র্যাকটিস করলেন, যেই স্টেজের সামনে আসলেন একটা প্যানিক স্টার্ট হয়ে গেল, জানা জিনিস আপনার আটকে যাচ্ছে, আপনি এটা বলবেন না ওটা বলবেন, নিজেই কনফিউজড, রাইট? সো এই যে এখন এক্সারসাইজটা আমি দেখাচ্ছি, আমি চেষ্টা করছি যতটা প্র্যাকটিক্যাল লাইফের সাথে রিলেট করা যায়, সেই জন্য আমি জিনিসগুলোকে ভেঙে ভেঙে বলছি আর কি। আপনি যদি এই টেকনিকটাকে লার্ন করে নিতে পারেন, এটা বাড়িতেও করতে পারবেন, ইউ ফিল সামথিং ডিফারেন্ট। এবং এনি টাইম আপনি আপনার, এটাকে ইংলিশে আমি আমার ভাষায় বলি মাইন্ড শিফট বা আইডেন্টিটি শিফট, এই ওয়ার্ডটা লিখে রাখতে পারেন। আইডেন্টিটি শিফট মানে এটা পার্ট অফ এনএলপি, মানে মডেলিং। মডেলিং মানে ধরুন দিদি ভাইকে অনেকেই দেখেন, ভাবেন কি অসম্ভব ক্ষমতা, ম্যাজিক, ঠিক ওই ম্যাজিক কোয়ালিটিটা আপনি ইনস্টল করতে চাইছেন, বাট কোথাও এটা ক্লিক করছে না। সেই ম্যাজিক কোয়ালিটিকে ইনস্টল করতে গেলে ওই আপনাকে চান্সকে চেঞ্জ করার মতন ওই ডটটা খুঁজে বার করতে হবে। সো এখন আমি জাস্ট ফর এক্সাম্পল ধরুন 3 মিনিট, 3 মিনিট মানে কত সেকেন্ড? 180 সেকেন্ডের জন্য আমি আপনাদের আলফা স্টেটে নিয়ে যাব, আবার আলফা স্টেট থেকে বার করব। সো আপনি আপনার এখন যে মেন্টাল স্টেট আছে সেটা আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে এতটা শিফট কিভাবে হলো। সো আমি আপনাদের অনুরোধ করব একটু সোজা হয়ে বসতে, সোজা স্ট্রেট হয়ে, পা দুটোকে ক্রস না করলে ভালো হয়। দিদিভাই এক্সেপশনালি, মানে সেই ছোটোবেলায় বলা হতো না এক্সেপশনাল ব্যাপার, দিদিভাইয়ের মতন বসবে, বাকিরা সবাইকে বলবো যে মানে অনেকটাই সোজা হয়ে বসা, স্ট্রেট হয়ে বসা, যেভাবে আর্মিরা বসে একদম স্ট্রেট হয়ে, দুটো পা মাটিতে রেখে একদম শেষ হয়ে বসা, রাইট? মোবাইল ফোনে যদি আপনার পকেটে থাকে, রিকোয়েস্ট করব পকেট থেকে বার করে রাখুন, কেননা মোবাইলটা হঠাৎ করে একটা ভাইব্রেশন দেবে, সেই ভাইব্রেশনটা আপনাকে লিঙ্ক ফেল করে দেবে, রাইট? সো জাস্ট ক্লোজ ইউর আইজ just for 180 seconds. Close your eyes. Take a slow deep breath. Inhale softly. Inhale, exhale. Slow inhale, slow exhale. Close your eyes, take a slow, deep breath. Inhale softly, exhale softly. আপনি এখন নিজেকে নতুন করে চিনবেন, আপনার শরীর, আপনার মন দুটোকে আলাদাভাবে দেখতে পারবেন। আপনি মনের চোখে দেখতে পাবেন আপনি নিজেকে আপনি নিজেকে সিম্পল কোশ্চেন করতে পারেন, আমি কে? হু অ্যাম আই? মনের চোখে ধীরে ধীরে একদম বাঁ দিকে তাকিয়ে দেখার চেষ্টা করছেন, একটা কাঁচের বল দেখতে পাচ্ছেন একদম বাঁ দিকে, আর ডান দিকে দেখতে পাচ্ছেন একটা সাদা লাইট ওই বাঁ দিক থেকে ডান দিকের দিকে এগিয়ে আসছে। আপনি ফিল করতে পাচ্ছেন একটা জলের ধারা বয়ে যাচ্ছে, আপনি যেন একটা ছোট্ট জলের বিন্দুর মতন ওই জলের মধ্যে পড়ছেন, আর পরে আপনি হারিয়ে যাচ্ছেন। আপনি কে? আপনি কোথায়? আপনি কেন? কোনো কিছুরই কোনো উত্তর নেই, আপনি যেন আপনার মধ্যেই নেই। Feel it,
আপনি যেন বলছেন নিজের ভেতর থেকে, I am not a body, I am not a mind, I am more than that. I am not a body, I am not a mind, I am more than that. আমি শরীরও নই, আমি মনও নই, আমি যেন তার থেকেও বেশি কিছু। আপনি অনুভব করতে পারছেন আপনি রয়েছেন একটা লিফটের মধ্যে, যে লিফটটা খুব ধীরে ধীরে জলের মধ্যে আপনাকে নিয়ে যাচ্ছে, আর জলের বিন্দুর মতন আপনি যেন ড্রপ করছেন সেই জায়গাটাতে। ফিল করুন তো, ইউ আর জাস্ট এ ড্রপ অফ ওয়াটার। আর ওই লিফটের মধ্যে একটা দারুণ সাউন্ড, ইউ আর নট এ বডি, ইউ আর নট এ মাইন্ড, গো ডিপার অ্যান্ড ডিপার। এই মহাবিশ্বে আপনি কোথায়, আপনি কে, আপনি কেন, সবকিছুর মধ্যে আপনার ফিজিক্যাল আইডেন্টিটি নেই বললেই চলে। অনুভব করতে পারছেন আপনি কি, আপনার কি আদৌ কোনো নাম আছে? ফিল করতে পারছেন, অনুভব করতে পারছেন। See what you see, hear what you hear, feel what you feel. আপনি আমার ভয়েস শুনতে চাইলেও শুনতে পারবেন না, তার কারণ আপনি তো আপনার মধ্যেই নেই। আপনি তো শক্তি, আপনার বডি, আপনার মাইন্ড, সব কিছু বাইরে। Go deeper, deeper, and deeper. আপনি এত গভীরে আছেন যেখানে আপনি নিজেকে খুঁজলেও পাবেন না। See what you see, hear what you hear, feel what you feel. Deeper, deeper, and deeper. অনেক দূর থেকে আপনি যেন শুনতে পাচ্ছেন ছোট্ট দুটো পাখির আওয়াজ। ছোট্ট দুটো পাখি অনেক দূর থেকে, পাখি দুটো যেন আপনাকে ডাকছে, ওঠো, জাগো, কোথায় তুমি? মনের চোখে আপনি যেন হঠাৎ করে নাড়া লাগলো, সত্যি তো আমি কোথায়? ধীরে ধীরে 10 কাউন্ট করবে মনের চোখে। আপনি লিফটের মধ্যে এখনো জলের তলায়। আপনি অনুভব করার চেষ্টা করুন তো আপনার দুটো পা আছে, আপনার দুটো হাত আছে, আপনি একটা নাম আছে আপনার।
3, 2, 1. Slowly, very slowly. ধীরে ধীরে চেষ্টা করুন তো। দেখুন তো চোখ খুলতে পারছেন? খুব আস্তে আস্তে চেষ্টা করুন, স্লোলি। বেশ কষ্ট হবে ফিরে আসতে অনেকের ক্ষেত্রে, অনেকে চোখ খুলতে ইচ্ছা করবে না, বাট আমাদের চোখ তো খুলতেই হবে। অনেকে হয়তো একটু একটু নাকও ডেকে ফেলবেন হয়তো। সো আমি জানি এখন হাত তুলতে বললেও বেশ কষ্ট হবে, হাত তুলতে ইচ্ছা করবে না। সো আমি একটা মিথ্যা কথা বলি এই এক্সারসাইজটা করানোর সময়। ঘড়ি না দেখে হয়তো আপনারা ক্যালকুলেট করতে পারবেন না কতক্ষণ আপনি এই ঘোরে ছিলেন। কতক্ষণ ছিলেন মনে হয়? 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 10 মিনিট? ঠিক আছে, সেটা না হয় প্রোগ্রামের শেষে, সিনেমা যখন শেষ হবে সিনেমার শেষে রিভিউ নেওয়া যাবে। আমাদের সময়টা না অনেকটা এরকম। আমার হাতটা দেখবেন, আমার হাতে একটা বালি ঘড়ি আছে। মানে যেদিন থেকে আমরা পৃথিবীর আলো দেখি সেই দিন থেকেই আমাদের হাতের সময় কমতে থাকে। আর যেটা আমাদের বাবা মারা ছোটবেলায় বারবার বলেন, সময়কে মূল্য দাও, সময়কে মূল্য দাও। ইভেন আজকের ডেটে আমি এটা খুব ভালোভাবে বুঝি। আমি জানি না এখানে কতজন মানুষ তার জীবনে এই এক্সপিরিয়েন্সটা গ্যাদার করেছেন, যেটাকে বলা হয় অ্যাক্সিডেন্ট, যেটাকে বলা হয় মৃত্যুর মুখ থেকে ফিরে আসা। তো আমার জীবনে এরকম দুটো খুব ইম্পর্টেন্ট ঘটনা আছে, ভেরি ইম্পর্টেন্ট ঘটনা। একটা আমি ইলেকট্রিক শক খেয়েছিলাম, যেখানে আমি বুঝতে পারছিলাম যে উইদিন এ ফিউ সেকেন্ড আই উইল বি নো মোর। অ্যাজ ওয়েল অ্যাজ আরেকবার রাস্তা ক্রস করতে গিয়ে একটা গাড়ির মুখে পড়ে গেছিলাম। মানে বিশেষ বাবা মায়ের আশীর্বাদের জন্য হয়তো আমি বেঁচে আছি। ড্রাইভারটি এমন একটি ব্রেক চাপে যে কারণে গাড়িটি আমাকে ছোঁয় না, হয়তো ছুলে আজকে আমি ফিজিক্যালি থাকতাম না। সো এই এক্সারসাইজটার সময় কতজনের হারিয়ে যাওয়ার অনুভূতি ফিল হয়েছে? একটু হাত তুলে দেখাবেন। হারিয়ে গেছিলেন আপনারা, মানে ছিলেন না নিজের মধ্যে। সো এই যে স্টেট, যে স্টেটে আপনি নিয়ে গেছিলেন, এই স্টেটে আপনি রোজ এইরকমভাবে যেতে পারেন। কিভাবে যেতে পারেন? আপনাকে আমি প্রোগ্রামের লাস্টে বলে দেবো এর এই যে ভয়েস বা এই ধরনের মিউজিক কোথায় আপনি পাবেন। কতজন চান এই মিউজিকগুলো? বেশ, এবার বেশ সবার হাত উঠেছে। তখন হাত উঠছিল না, বাট সবাই চায়। নিশ্চয়ই আমি দেবো, অবশ্যই দিয়ে দেবো। সো এই মিউজিক এবং এই ভয়েস ওভার দিয়ে কিছু ভিডিও অলরেডি আপলোড করা আছে, আমি আপনাদের লিঙ্কটা দিয়ে দেবো। সেই লিঙ্কটা ফলো করলে আপনারা নিজেকে এই স্টেটে নিয়ে যাওয়ার পর তারপরে যখনই কোনো পারফরমেন্সের ফিল্ডে যাবেন, আপনি দেখবেন যেন আপনার কাছে কোনোটা পারফরমেন্সই মনে হবে না, জাস্ট লাইক অ্যাক্টিভিটিস মনে হবে, রাইট? সো আপনাদের কাছে কাগজটা আপনারা দেখতে পাচ্ছেন, হাতের কাছে যে কাগজটা আছে, আঁকিবুকি কাটা তীর, ওখানে দেখুন একটা স্টার্টিং পয়েন্ট আছে। স্টার্টিং পয়েন্ট মানে শুরু, একদম বাঁ দিকের নিচে। আর দেখুন একদম ডান দিকের ওপরে রয়েছে ফিনিশিং পয়েন্ট। এটা একটা গেম, জীবনের সাথে এই গেমের বিরাট সম্পর্ক আছে। একদম বাঁ দিকের নিচে স্টার্ট, একদম ডান দিকের ওপরে ফিনিশ। রিকোয়েস্ট আছে, এটা একটা গেম, খেলার সময় একটা অনুরোধ, আপনি প্লিজ পেন পেন্সিল ইউজ করবেন না। চেষ্টা করুন চোখ দিয়ে পারেন কিনা করতে। গেমটার একটা ক্লু আছে। এটা আমার এক স্টুডেন্ট, আজকের ডেটে সে আইএস, সে গেমটিতে তাকে ইন্টারভিউয়ের সময় দেওয়া হয়েছিল যখন তার ফিজিক্যাল ইন্টারভিউ হয়, এবং সে সেটা 3 মিনিটে ক্র্যাক করেছিল। সেই গেমটার নিয়ম হচ্ছে আপনি পেন পেন্সিল না ঠেকিয়ে চোখ দিয়ে খেলতে হবে, বাট কোনোভাবেই ফিনিশ লাইন দিয়ে ট্রাই করবেন না, শুরু থেকে শুরু করবেন। স্টার্টিং গেমটার নাম কি? অ্যারো টু অ্যারো টাচ অ্যান্ড টার্ন। মানে কি? অ্যারো দিয়ে অ্যারোকে টাচ করে তবেই আপনি টার্ন করতে পারবেন। অ্যারো দিয়ে টাচ করা মানে বুঝতে পারছেন তো? মানে নিচে দেখুন অ্যারো এরকমভাবে করা আছে স্টার্টের ওপরে, তারপরে দেখবেন একদম ওপরে গিয়ে দুটো অ্যারো আছে। তো দুটো অ্যারো মানেই হচ্ছে একটা ঠিক প্রবাবিলিটি আর একটা ভুল। আপনাকে মনে রাখতে হবে যে ভুল রাস্তা দিয়ে আপনি গিয়ে যখন ভুল রাস্তায় হারিয়ে যাবেন, ওই রাস্তা দিয়ে আর যাওয়া যাবে না।
আমাদের জীবনে অনেক সময় হয় একই ভুল আমরা বারবার করি, এবং পরে আমার মনে হয় বা আপনাদেরও হয়তো মনে হয় যে আমি একই ভুল বারবার কেন করছি। কার লাইফে একবার হলেও এটা মনে হয়েছে একই ভুল বারবার করছি, রাইট? এই গেমটা তাদের জন্য খুব ইম্পর্টেন্ট যারা নট অনলি প্রেজেন্টেশন, জীবনের রঙ্গমঞ্চেও অনেক সময় আপনি জেনে বুঝে নয় অজান্তেই একই ভুল করেন। তার কারণ আপনি আপনার অভ্যেস তৈরি করেন, আর আপনার অভ্যেস আপনার ভবিষ্যৎ তৈরি করে। আপনারা এটা আমার সাথে একমত, হ্যাঁ কি না? ইয়েস অর নো? সো ওই অভ্যেস তৈরি করা আর অভ্যেস ভেঙে বেরিয়ে আসা, সেইখানেই কিন্তু মৃণাল চক্রবর্তী কিছু তার অভিজ্ঞতার কথা বলার চেষ্টা করছে আপনাদের মাঝখানে। সেই গেমটা খেলার সময় আপনাকে মাথায় রাখতে হবে এই গেমে 5টা রাস্তা আছে যেটা ভুল। যদি 5টা ভুল রাস্তা আলাদা আলাদা করে খুঁজে নিতে পারেন তাহলেই ঠিক রাস্তা পেয়ে গেলেন। কিন্তু গেমটা যদি এতটাই ইজি হতো তাহলে মৃণাল চক্রবর্তী কি দিত? না। গেমটাতে অনেকগুলো টুইস্ট আছে, আপনি যদি একটু কনসিয়াসলি না ফলো করেন তাহলে বারবার দেখবেন আপনি একই ভুলের মধ্যে চলে যাচ্ছেন। হ্যাঁ, এটা মনে হয় ওরকম। আমি কাছে আসলে তারপর ম্যাক্সিমাম মানুষ হারিয়ে ফেলে আর কি। হ্যাঁ 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 স্যার 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 গেমটার নাম অ্যারো টু অ্যারো টাচ অ্যান্ড টার্ন। তাহলে আপনি কখনোই এরকম ভাবে টার্ন করতে পারেন না, মানে এই অ্যারোটা হবে না, এই অ্যারো হবে, তারপরে না, আপনি এরকম ভাবে মানে এভাবে ভাববেন আপনি। হ্যাঁ, মানে আপনি ভুল বুঝবেন না, আপনি কলকাতার রাস্তায় টোটো অটো বা বাইক চালাচ্ছেন না। টোটো অটো বাইকের কোনো নিয়ম আছে রাস্তায়? কোনো নিয়ম নেই, যেখানে ফাঁক সেখানেই রুকিয়ে দেবে। আই এম সরি ফর দ্য এক্সাম্পল। মানে আপনি ফিল করুন ইউ আর জাস্ট বট আ মার্সিডিজ বেঞ্জ অর টেসলা, যেটা একদম নিয়ম মেনে আপনি গাড়ি চালাচ্ছেন। তার মানে অ্যারো দিয়ে অ্যারোকে টাচ করেই যেতে হবে। সো ব্যাপারটা খুব ইজি, বাট ব্যাপারটা আবার কঠিন। কেন খুব ইজি? আপনার হার্টবিট যখনই ফাস্ট হবে আপনি জানা জিনিসও ভুল করবেন। কতজন অঙ্ক পরীক্ষায় ছোট ছোট মিস্টেক করার জন্য বকা খেয়েছেন, বা আপনি আপনার বাচ্চাকেও বকেন যে এটা কেউ ভুল করে কেন? তখন হার্টবিট ফাস্ট হয়ে গেছে। এটাও দেখুন করার সময় অনেকে পেয়ে গেছি ভাবছেন, আবার খুঁজে পাচ্ছেন না। সো স্লো, এটার একটা ফর্মুলা বলে দিই আমার মতন করে, গো স্লো উইথ দ্য ফ্লো ফর্মুলা। গো স্লো মানে স্লাইস অ্যাপ্রোচ করুন। লাইফটাও এরকম স্লাইস অ্যাপ্রোচ, মানে জন্মদিনের বড় কেক কাটার পর আপনি ছোট ছোট পিস করে খান, পুরোটা কেক মুখে দেন না। তাহলে গেমটাকে আগে ভেঙে নিন যে কি কি প্রবাবিলিটিস আমি পাচ্ছি প্রথম দুটো লেয়ারে, সেই প্রবাবিলিটিসের মধ্যে কোন কোনগুলো হবে না, সেই হবে নাটা মনে রাখুন, এলিমিনেট করা। তারপরে দেখুন আপনি স্টেপ বাই স্টেপ ঠিক পৌঁছে যাবেন। ব্যাপারটা ইজি, কিন্তু ব্যাপারটা কঠিন। যদি কারোর মনে হয় আপনার হয়ে গেছে, ডেফিনেটলি আমাকে ডাকতে পারেন, আমি যেতে পারি। ওকে, দেখি স্যার আপনার। আচ্ছা, যখন দেখাবেন আমাকে রিকোয়েস্ট, পেনটা দিয়ে দাগ কাটবেন না, তাহলে আপনার কাগজটাই নষ্ট হয়ে যায়, বাড়িতে ট্রাই করতে পারবেন না। হ্যাঁ স্যার দেখান। বেশ, একদম 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 পারফেক্ট। বেশ, একদম একদম। কিন্তু স্যার এই অ্যারোটা কোন দিকে আছে স্যার? ওপরে। এটা কোথায় গিয়ে হিট করছে? ক্লিয়ার? ট্রাই ওয়ান্স মোর। পারবেন তো? হয়ে গেছে? আসছি আমি। বেশ বেশ, সবাই একই রাস্তা দিয়ে হারিয়ে ফেলছে। হ্যাঁ হ্যাঁ, সোনামা এখান দিয়ে যে ঢুকতে পারবি না, সৌভিক কম্পাসটা দে, এখান দিয়ে যে সোনামা ঢুকতে পারবি না, তোকে এইখানে যেতে হবে। হ্যাঁ হুম হুম, সবাই এক ভুল। দিদি 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 অটো টোটো চালাচ্ছি না, এখান দিয়ে ঘোরা যাবে না। না, অ্যারো দিয়ে অ্যারোকেই টাচ করতে হবে। সরি, হ্যাঁ দেখান। পেন ঠেকাবেন না প্লিজ। হ্যাঁ 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 স্যার, দিদি 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 এখান থেকে তুমি এখানে টার্ন করতে পারো না, অ্যারো দিয়ে অ্যারোকে টাচ করতে হবে। দেখো। হ্যাঁ 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 হ্যাঁ, কিন্তু ওখান থেকে ঘুরতে পারো না যে দিদি ভাই, তুমি এখান থেকে তোমাকে এখানে টাচ করতে হবে, অ্যারো দিয়ে অ্যারোকে টাচ করতে হবে। দিদি শুরুটা তো এখান থেকে না, দিদি শুরু এখান থেকে করুন আপনি, এবার হাত দিয়ে দেখান আপনি। না, ওরম ভাবে ঘুরতে পারেন না, ওই বললাম না টোটো অটোর মতন, যেখানে ফাঁক দেখলাম আমি ঢুকিয়ে দিলাম। আই এম সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ, বাট আপনাকে অ্যারো ধরেই অ্যারোকে টাচ করতে হবে। না না, তুই দেখ দেখ দেখ, আসছি আমি, আসছি আসছি।
আমাদের সময় যেহেতু খুব অল্প সেই জন্য আমরা টাচ করে করে বেরিয়ে যাব। হ্যাঁ দেখি, বেশ বেশ, তারপর বেশ বেশ, এখান থেকে ঘোরা যাবে না, অ্যারো দিয়ে অ্যারোকে টাচ করতে হবে, অ্যারো দিয়ে অ্যারোকে টাচ করতে হবে, অ্যারো দিয়ে অ্যারোকে টাচ করতে হবে। দেখা যাক। হ্যাঁ আসছি দিদি, আসছি, ওটা দেখে নি। গুড 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 গুড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যারো দিয়ে অ্যারোকে টাচ করা গেল? এখানে কোথাও অ্যারো নেই তো। না, তুমি নিজের ইচ্ছা মতন এখান থেকে অটোর মতন ঘোরাতে পারো না। দিদি দেখান। দেখছি, হ্যাঁ দেখছি 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 দেখছি, সময় কম। না, এ নিজের ইচ্ছা মতন চালানো যাবে না। এটা কি নিজের বাড়ির রাস্তা? আমি খাল কেটে, না নিচে নিচে মানে তোমাকে ধাক্কা খেতে হবে নিচে। আমি আসছি পরে, আমি একজনকেই দেখিয়ে দেবো উত্তর, যে কোনো একজনকে আপনাদের পরে ওটা দেখিয়ে দেবে। সম্পাদি আপনি দেখাবেন? ওই সরি, মৌসুমী দি। হ্যাঁ উঠলাম, হ্যাঁ, নাম ভুল করার আমার একটা অভ্যেস আছে। এবার এখানে গেলাম, রাইট, উপরে উঠলাম, বেশ এখানে গেলাম, বেশ একদম বেশ। দিদি দিদি, এখান দিয়ে তুমি ভাঙচুর করলে কি করে? না না না, এইটা হ্যাঁ, না, আমি এই না এরকম যেতে পারো না তুমি, এই অ্যারোর মুখটা উপরের দিকে না। ও আচ্ছা, এই দিকে। রাইট, সো আমরা চ্যাপ্টার চেঞ্জ করি, চ্যাপ্টারটা চেঞ্জ করি। ওয়েট 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 ওয়েট, যেহেতু সময় খুব অল্প, সময় অল্প মানে একটা টাইম লাইন আছে তো। আমি চাইলে শো অন করে চালাতে পারি, কিন্তু আমাকে একটা টাইম লিমিট দেওয়া আছে, সেই জন্য আমরা এই গেমটাকে পরে নিয়ে যাচ্ছি। আমি একজনকে উত্তরটা দেখিয়ে দিয়ে যাব লাস্টে। আমরা একটু 5 4 3 2 1 করি। 5 4 3 2। গুড, ভেরি গুড। সো এই গেমটা আমি বিভিন্ন জায়গায় খেলাই, তার পিছনের সবথেকে বড় কারণ হলো এই গেমটা থেকে নিজেকে খুব ভালো করে চেনা যায়। খেয়াল করে দেখুন কতজন এরকম হয়েছে একই রাস্তায় বারবার ঘুরপাক খাচ্ছেন, ভাবছেন এটা দিয়ে হবে, গিয়ে দেখছেন আবার ভুল রাস্তায় গেছেন। কতজনের হয়েছে এটা? এটা রিয়েল লাইফেও ঘটে, এটা রিয়েল লাইফের সাথে কানেক্টেড বলেই আমি আপনাদের দিলাম। আমরা কনশাসলি সলিউশন চাই, কিন্তু কনশাসলি আপনি সাকসেসফুল হন তখন যখন আপনি এই ল্যাঙ্গুয়েজটা জানেন। ল্যাঙ্গুয়েজটাকে বলা হয় ইউ হ্যাভ টু রিপ্রোগ্রাম ইয়োর সেলফ। ইংলিশে একটা কথা আছে, উই অল আর প্রোগ্রামড অলরেডি, বাট ইউ নিড টু লার্ন হাউ টু রিপ্রোগ্রাম ইয়োর সেলফ। ইংলিশে আরেকটা কথা আছে, উই অল আর অলরেডি প্যাটার্নড, আমরা একটা প্যাটার্নডে আছি, বাট ইউ নিড টু লার্ন হাউ টু রিপ্যাটার্ন। থ্যাংক ইউ স্যার। উই অলরেডি ডিসকভার আওয়ার সেলফ, যে আমি একজন হিউম্যান, আমার একটা নাম আছে, বাট সামটাইম উই নিড টু রিকভার টু রিডিসকভার আওয়ার সেলফ। এই রিডিসকভার, রিপ্যাটার্ন, রিবুট, এগুলো সবাই আমরা পারি এনি টাইম এনি মোমেন্টে, কিন্তু সেটার জন্য নিজেকে আগে একটা সফটওয়্যার ইনস্টল করতে হয় মোবাইলের মতো। হাওড়া স্টেশনে রিসেন্টলি ট্রাভেল করেছেন এরকম কতজন আছেন? গুড গুড। ধরে নিন আপনার বাড়ির গাড়ি অ্যাভেলেবেল নেই, তাহলে আপনাকে কি করতে হবে? লাগেজ আছে, বাসে যাবেন না, ওলা উবের অথবা যাত্রী সাথী কি একটা অ্যাপ ইনস্টল করা। ঠিক সেরকমভাবে আপনার ব্রেনে যদি এই অ্যাপটাকে আপনি ইনস্টল করে নেন আজকে এই মুহূর্তে, আজকের পর থেকে যখনই কোনো বাধা, যন্ত্রণা, অসুবিধা পাবেন, আপনি দেখবেন ওই অ্যাপের জোরে আপনি সব কিছুর ঊর্ধ্বে চলে গেছেন। সেটাকে বলা হয় ইউ নিড টু নো ইয়োর কম্পাস। কম্পাস মানে কম্পাস আর ঘড়ি, দুটোর ডিফারেন্স কি? দুটোর কাজ কি একই? সো ঘড়ির কাজ কি? টাইম দেখা। কম্পাসের কাজ কি? দিক নির্দেশন করে। তা আপনাদের কি মনে হয় জীবনের ক্ষেত্রে কোনটা বেশি দরকার? দুটোই, কিন্তু প্রায়োরিটিতে যদি আপনি, রিসার্চ বলছে প্রায়োরিটিতে, আপনি আজকের ডেটে যদি লাইফকে আপনি দেখেন, আপনারা সবাই আমার সাথে একমত, লাইফ ইজ আনপ্রেডিক্টেবল। লাইফ ইজ আনপ্রেডিক্টেবল মানে এই মোমেন্টে আপনি আছেন, হঠাৎ করে মোবাইলে একটা SMS আসলো আপনার বাড়ি থেকে, বা কোনো কারণে ফোন আসলো, ইমিডিয়েট আপনাকে কোনো একটা জায়গায় মুভ করতে হবে, আপনার কাছে কোনো যানবাহন নেই, আপনি ইমিডিয়েটলি অ্যাপ খোলেন, অ্যাপ খুলে কোনো একটা গাড়ি বুক করেন, বা নিজের গাড়ি আসলেও আপনি লোকেশনটা দেন। মানে কি? ডাইরেকশন।
ব্যাপারটাকে যদি এভাবে দেখা যায়, তিনটে জিনিসকে আমি বলছি না, আমি যেটাই বলছি সেটাই আপনাকে মানতে হবে, আপনি আপনার ফিলোসফিতেও চলতে পারেন। আমার শেখা 5 + 5 কি, 8 + 2, 9 + 1, 20 - 10। তার মানে একটা 10 আসার 1000টা উপায় থাকতে পারে। আপনি আপনার মতন করে যেভাবে নিজেকে তৈরি করেছেন সেভাবেই আপনি এগোতে পারেন। যদি আপনি মনে করেন আই এম রেডি টু ফ্লেক্সিবল টু লার্ন সামথিং নিউ, তাহলে আপনাকে ওপেন মাইন্ডেড হতে হয়। আর ওপেন মাইন্ডেড হওয়াটা অনেকটা এরকম, যদি আপনি এভাবে ভাবেন যে আমি আজকে নিজেকে নতুন করে চেনার চেষ্টা করব, আর সেই জন্য লাইফে হোয়াইটা খুঁজে বার করব। তো লাইফের হোয়াইয়ের সাথে কম্পাসের একটা বিরাট রিলেশন আছে। হোয়াই মানে, হোয়াইকে একটাভাবে বলা হয় পারপাস। হোয়াট ইজ দ্য পারপাস? হোয়াই আই এম হিয়ার, হোয়াই মৃণাল চক্রবর্তী হিয়ার, আমি কেন এখানে এসেছি। প্রত্যেকটা মানুষ তার প্রত্যেকটা অ্যাক্টিভিটির আগে যদি এভাবে ভাবতে পারে যে হোয়ার ইজ মাই হোয়াই অ্যান্ড হোয়াট ইজ মাই হোয়াই, এটাকে যদি সবসময় প্রায়োরিটিতে 1 নম্বর রাখা হয়, 85% চ্যালেঞ্জ আপনি ওভারকাম করার প্রথম স্টেপটা নিতে পারেন। কিভাবে? সেটা হয়তো ভবিষ্যতে যদি আবার কখনো আপনাদের সাথে অনেকটা সময় পাই, হয়তো এটাকে এক্সপ্লেন করে আমি বোর্ডে দেখাতে পারবো। সময় যেহেতু কম, সেই জন্য ছোট ছোট করে আমি উদাহরণ দিচ্ছি। যে কারণে আমি আপনাদেরকে বললাম যে পিছনে আমার একটা ওই বইয়ের শেলফে দেখবেন একটা বই আছে, যে উত্তরগুলো আপনি হয়তো আমার কাছে এখন পাচ্ছেন না, সেটা ওই বইটা পড়লেও হয়তো পেতে পারেন। একটা দারুণ ঘটনা শেয়ার করবো এখন। সেই ঘটনাটার জন্য আপনাদের হাতে ঘুঙরুটা আছে, এখন দেখাবো। কি বলা হয়? ইমাজিনেশন অ্যান্ড উইল পাওয়ার, এই দুটো খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, আমাদের প্রত্যেকের জীবনেই আসে। ইমাজিনেশন মানে ভাবনার ক্ষমতা, উইল পাওয়ার মানে ইচ্ছা শক্তি। এই দুটোর মধ্যে কার ক্ষমতা বেশি আপনারাই বলুন। আচ্ছা, কতজন মনে করেন উইল পাওয়ারের ক্ষমতা বেশি? উইল পাওয়ার ইজ মোর পাওয়ারফুল দ্যান ইমাজিনেশন। কতজন এটা বিশ্বাস করেন? ওকে, কতজন এটা বিশ্বাস করেন যে না, আমার মনে হচ্ছে, কন্ট্রাডিক্ট করতেই পারে সবার সাথে সবার কথায়, যে না আমার মনে হয় সবকিছু স্টার্টই হয় ইমাজিনেশন দিয়ে। কতজন এটা বিশ্বাস করেন? রাইট। আচ্ছা, আপনার সাথে এটা কতবার এরকম হয়েছে আপনি পরীক্ষার একটা স্পেসিফিক কোশ্চেন পড়েননি, আর ভেতরে ব্যাক অফ দ্য মাইন্ড খালি চলছে, হয়তো ওটাই আসবে। ইভেন আপনার বাবা মা বারবার বলছে এই চ্যাপ্টারটা পড়ে যার, আপনার পড়ার ইচ্ছা নেই, আর ঠিক পরীক্ষার খাতায় গিয়ে ওটাই এসছে। কার কার হয়েছে একবার হলো? গুড। এগুলো আমি বলছি কেন, আপনি নিজেই রিলেট করতে পারবেন। কতজনের বাড়িতে এটা হয়েছে, আপনার রেসপেক্টেড যে দিদি বলুন, বা বাড়িতে আপনাকে যে অ্যাসোসিয়েট, যে আপনাকে হেল্প করে, আমরা সহজভাবে বললে বাড়িতে যিনি মাসি বা দিদি আসেন আপনাকে রান্না করার জন্য, আপনি যেদিনই বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসছেন তাকে স্পেশাল বুক করছেন, মানে রাত্রিবেলায় বলে দিচ্ছেন কালকে কিন্তু কামাই করো না, আর ব্যাক অফ দ্য মাইন্ডে আপনার চলছে এ নির্ঘাত কামাই করবে। কার কার সাথে একবার হয়েছে? হয়েছে তো। সো এগুলো কিসের খেলা? এগুলো আমি বলবো না, এগুলো আপনি চেক করে দেখবেন এখন, যে সত্যি মৃণাল যে কথাগুলো বলছে তার সাথে লজিক আর তার সাথে রিলেট করতে পারছি কিনা। রাইট। সো আপনার হাতে যে ঘুঙরুটা আছে, সেই ঘুঙরুটা কিছু ঘটনা দেখাবে আপনাদেরকে। ঘটনাটা কিরকম? সুতো দেওয়া হয়েছিল আপনাদেরকে, সুতো দেওয়া হয়েছিল, রাইট? সো আমি ঠিক যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক এইভাবে এটাকে করবেন। এবং এটাকে খালি একটু, এতক্ষণ একটা ঘুঙরু ছিল, বাট একটু বাদে দেখবেন এটা খালি ঘুঙরু না, এটা আপনার জীবন হয়ে দাঁড়াবে। ইভেন আপনার ব্যাগের সাথে এটা থাকবে। অনেক ইন্ডিয়ান টিমের প্লেয়ারদের এটা থাকে। কেন? এটা এখন যে ঘটনাটা ঘটবে, ঘটার পর আপনার বিশ্বাসটা তৈরি হয়ে যাবে যে হ্যাঁ এটা সম্ভব। আপনাকে ঘুঙরুটা এভাবে বাঁধতে হবে, রাইট? যাদের যাদের বাঁধা হয়ে গেছে আপনারা রেডি রাখুন। আমি দেখিয়ে দিচ্ছি ব্যাপারটা। মানে ব্যাপারটা এরকম হবে, এরকম ভাবে আপনাকে ঝোলাতে হবে, ঠিক আছে? এরকম ভাবে। ডান? সিম্পল সিম্পল, খুব একটা ইজি জিনিস আর কি। কিন্তু 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 আমি বলবো আগে ঝোলানোর আগে মানে ব্যাপারটা একটু দেখে নিন যে আপনার বাঁধাটা ঠিক আছে নাকি, ওটা যেন পড়ে না যায়, খালি দেখবেন, ঠিক আছে? দেখে নিয়েছেন? দেখে নিয়েছেন? ওকে। এবার এবার জিনিসটাকে রেস্টিং মোডে রাখুন। রেস্টিং মানে নিচের দিকে রাখুন। আপনারটা আমি একটু ধার নিচ্ছি, আবার ফেরত দেবো। একটু দেখিয়ে দিই ব্যাপারটা, আপনারা রেখে দিন, রেখে দিন। রেস্টিং মোড, রেস্টিং মানে রিল্যাক্স। রিসার্চ বলছে ইমাজিনেশন ইজ মোর পাওয়ারফুল দেন উইল পাওয়ার। আমি বলছি না, রিসার্চ।
যদি আপনি বই থেকে নিতে চান রিসার্চ, হোয়াটসঅ্যাপ করবেন, আমি লিঙ্ক পাঠিয়ে দেবো। আমি যেখান থেকে এটা পড়াশোনা করে শিখেছি, আমি দাবি করছি না যেটা আমি তৈরি করেছি, রাইট? সো রিসার্চে বলা হচ্ছে যে আপনি যদি খুব ভালো করে নিজের ইমাজিনেশন ক্যাপাসিটিটাকে, ইটস আ পার্ট অফ নিউরোপ্লাস্টিসিটি অলসো, আপনি যদি নিজের ইমাজিনেশন পাওয়ারটাকে রোজ প্র্যাকটিস করে 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 বাড়াতে পারেন, যেটা অসম্ভব সেটাও জীবনে প্রতিটা মুহূর্তে সম্ভব। আপনি ফিল করতে পারবেন, আপনি দেখতে পাবেন। সো জেনারেলি ঘুঙরুটা যদি এখন করবেন না, রিকোয়েস্ট, হ্যাঁ, যারা যারা আমাকে দেখতে পাচ্ছেন তারা দেখবেন, আর যারা দেখতে পাচ্ছেন আমার ভয়েসটা শুনবেন তাহলেও হবে। রিকোয়েস্ট, হ্যাঁ, প্রথমে যখন দেখবেন আপনি এইভাবে এখন করবেন না, আমি অনুরোধ করছি আপনাদের, আপনারা আমাকে দেখে নিন আগে। মানে আপনি যদি ওটা করেন তাহলে আমার কথা শুনতে পারবেন, আগে বুঝে নিন। আপনি যখনই ঘুঙরুটাকে এভাবে ঝোলাবেন, এই ঘুঙরুটা অনেকগুলো দিকে মুভ করবে। যেরকম ফার্স্ট হচ্ছে ঘুঙরুটা এরকম ফিক্স থাকবে, নড়বেও না, চলবেও না। সেকেন্ড পয়েন্ট কি থাকবে, আমি এটা করে দেখাচ্ছি আর কি, ডান দিক বাঁ দিকে মুভ করবে। আরেকটা কি হবে, ক্লকওয়াইজ ঘুরবে, ক্লকওয়াইজ, এটা ক্লকওয়াইজ। আরেকটা কি হবে, অ্যান্টি ক্লক ঘুরবে, রাইট? আরেকটা কি হবে, আগে পিছনে যাবে। এই কটাই মুভমেন্ট হবে। তাহলে একটা মুভমেন্ট কি ফিক্সড, একটা মুভমেন্ট কি ডান দিক বাঁ দিক, একটা মুভমেন্ট কি ক্লকওয়াইজ, একটা হচ্ছে অ্যান্টি ক্লক, একটা সামনে পিছনে। ডান। এবার আমি আপনাদের স্টেজে গিয়ে করে দেখাবো, নাহলে আপনারা বুঝতে পারবেন না, যাতে আপনারা সবাই একইভাবে দেখতে পারেন এবং করতেও পারেন। অনুরোধ করব, আমার করা শেষ হওয়ার পর আমি যখন বলবো সবাই মিলে একসাথে করবেন, দেন ইউ ক্যান ফিল দ্য ডিফারেন্স। রিকোয়েস্ট, হ্যাঁ, কথা বলবেন না, একটু দেখে নিন। কতজনের কনফিডেন্স ল্যাক করে? আমি মনে হয় পারবো না। আমি ভেঙালাম না, কিন্তু মাইন্ড করবেন না, হ্যাঁ, রাইট। তো আমি 5 জন ভলেন্টিয়ারকে ডাকবো এখানে, যারা এখানে এসে আমার পাশে দাঁড়াবে। ভলেন্টিয়ার, এনিবডি, 5 জন, যে কোনো 5 জন চলে আসুন। হাত তুলে দাঁড়ালে কেউ আপনাকে লালিপাপ দেবে না, আসো আসো করবে। 5 জন আমার চাই এখানে। ঘুঙরু নিয়ে আসবেন, ঘুঙরুটা নিয়ে আসবেন। 5 জন ভলেন্টিয়ার চাই। সো থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কতজন হলো ভলেন্টিয়ার? 1 2 3 4 5 5, ঠিক আছে, এনাফ। সো কনফিডেন্সটা দেখাবো, ওনাদের জন্য স্পেশাল গিফটও থাকবে একটা, এবং গিফটে ওনারা খুশিও হবে। তার আগে ওনারা আমার হচ্ছে এখনকার ভলেন্টিয়ার, রাইট? সো ওনারা করবেন না, ওনারাও আমার মতো আপনাদের মতন দেখবেন, তারপরে একসাথে করবেন, ওকে? তো ফার্স্ট থিং, মাইক্রোফোনটা ধরো। আমার গলা শোনা যাচ্ছে? মাইকের দরকার আছে না? সো ফার্স্ট, এখন করবেন না, আগে ভালো করে বুঝবেন। আমি এই, যেহেতু আমার ডান হাত আমি বেশি ইউজ করি, আমি ডান হাতে করব। কেউ যদি বাঁ হাত, এখন করবেন না, শুনে নিন আগে। যাদের বাঁ হাত স্ট্রং তারা বাঁ হাতটাকে এই ঘুঙরুটা ঝোলাবেন, আর যাদের ডান হাত স্ট্রং ডান হাতে করবেন না। আমি রিকোয়েস্ট করছি, আমার দিকে তাকান, একজনও করবেন না, আগে বুঝে নিন। সো আপনি যখন এভাবে করে এইভাবে এটাকে চাপবেন যাতে হাতটা না নড়ে, আমি ঠিক যেভাবে ভাববো ঘুঙরুটা ঠিক সেইভাবেই কি করবে, মুভ করবে আমার ভাবনার সাথে। ইভিন আপনিও দেখবেন, আপনিও এক্স্যাক্টলি যেরকম ভাববেন আপনার কথা মতন ঘুঙরু মুভ করবে। দিস ইজ অল অ্যাবাউট দ্য পাওয়ার অফ ইমাজিনেশন। কিভাবে হচ্ছে সায়েন্টিফিক্যালি পরে আমি আফটার দ্য প্রোগ্রাম হয়তো 1 to 1 কথা বললে আপনাকে নিশ্চয়ই শেয়ার করব। আগে দেখে নিন, এখন করবেন না। সো প্রথমে আমি এই হাতটাকে এরকম রাখছি, রাইট? এবার আমি মনে মনে ভাবছি এটা ডান দিক থেকে বাঁ দিকে মুভ করবে। এবার আমি ভাবছি ক্লকওয়াইজ। এবার আমি ভাবছি অ্যান্টি ক্লক। এবার আমি ভাবছি আগে পিছনে। সো অনেকের মনে হতে পারে আমি কথা বলছি, কথা বললে হাতটা ভাইব্রেট করছে, একটু হলেও হাতটা ইনফ্লুয়েন্স করছে, হতে পারে। বাট এবার আপনাকে শাহজাহানের একটা এক্সাম্পল দিয়ে এটা করতে বলবো। আপনি সেই এক্সাম্পলটা মাথায় ভেবে করবেন, ইউ ফিল দ্য ডিফারেন্স। শাহজাহান ফিজিক্যালি তাজমহল বানানোর আগে কোথায় বানিয়েছিল? মেন্টালি, রাইট? সো আগে আপনি মেন্টালি জিনিসটাকে বিলিভ করুন, ভিজুয়ালাইজ করুন, আর তারপরে এই যে নোকটা, এটাকে আমরা কি বলি, রাইট, এই তর্জনীর প্রথম যে কর, সেখানে খুব ভালো করে সুতোটা বেঁধে নিন, টাইট করে। বাঁধা হয়ে গেছে। এবার হাতটাকে এভাবে সোজা করে কলাই বা কবজিটাকে চেপে ধরবেন।
রাইট, আঙুলটাকে সোজা করবেন, সোজা স্ট্রেট। মানে আপনি রেগে গেলে যেরকম, আমি জানি না আপনারা আঙুল তুলে কথা বলেন কিনা, অনেক সময় রেগে গেলে আমরা আঙুল তুলে কথা বলি, ওরকম ভাবে আঙুলটা আমার দিকে পয়েন্ট থাকবে, রাইট। এবার হাতটাকে, কবজিটাকে চেপে ধরুন। এবার আপনারা যেরকম ধরুন, আমার স্টেজে যারা আছেন তারা নিজেদের মতন দেখুন ভাবছে, রাইট। এবার আমি আপনাদের একটা দারুণ ইন্টারেস্টিং জিনিস বলবো। সবাই বিশ্বাস করুন, ওই ঘুঙরুটার দিকে তাকিয়ে, আপনার ঘুঙরু ফিক্সড, নড়বেও না চড়বেও না। জাস্ট লুক অ্যাট দ্য ঘুঙরু, আর আপনি ঘুঙরুটাকে ইনস্ট্রাকশন দিন মনে মনে যে ওটা নড়বেও না চড়বেও না, ইট উইল বি ফিক্সড। এবার আপনি ভাবুন ঘুঙরু ডান দিক থেকে বাঁ দিকে যাচ্ছে। এবার আপনি ভাবুন ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার মতনও ঘুরছে। এবার আপনি ভাবুন অ্যান্টি ক্লক, জাস্ট অপোজিট। এবার আমি বলবো না, আপনার মনে হতে পারে মৃণাল চক্রবর্তী মাইন্ড রিড করে আমাদের বলছে, আপনি আপনার মতন ভাবুন, যেটা ভাববেন দেখবেন সেটাই হবে। কতজনের হচ্ছে একটু হাত তুলুন, আপনি যা ভাবছেন তাই হচ্ছে। সো আরেকবার চেক করে দেখে নিন যাদের হচ্ছে না, তার কারণ এটাকে বলা হয় ডাউট ফ্রিকোয়েন্সি। মানে আপনি নিজেকে নিজেই ডাউট করছেন, এটা আদৌ হয়, এটা কি সম্ভব? আমার ভলেন্টিয়াররা হচ্ছে কি হচ্ছে না? ভলেন্টিয়াররা হচ্ছে, ঠিক। এটা কোনো ম্যাজিক্যাল ঘুঙরু নয়, বাড়ি থেকে তৈরি করে আনা হয়নি। এটা শ্রাবণ দিদিকে বলা হয়েছে বড়বাজার থেকে একটা স্পেসিফিক দোকান নয়, যেখান থেকে খুশি এনে আমরা একটু আগে সুতো বেঁধে আপনাদের জন্য দিলাম। So it's very powerful tool to believe yourself that your imagination can create history, যেটা আইনস্টাইনের ভাষায় ইমাজিনেশন ইজ দ্য প্রিভিউ অফ লাইফ কামিং অ্যাট্রাকশন। মানে যে যত বেশি ইমাজিন করতে পারবে এবং তার সাথে ইমাজিনেশনকে ডাইরেকশন দিতে পারবে, তার স্বপ্ন তার হাতের মুঠোয় আসা কারুর ক্ষমতা নেই আটকাবে। ব্যাপারটা এতটা ইজি নয়। ইমাজিন করলেই যদি সফল হতো তাহলে রাস্তায় একটাও টোটো অটো থাকতো না। কেন? ইমাজিনেশনের পর অ্যাপ্লিকেশনটা দরকার। আমি একটু রিকোয়েস্ট করব, ঘুঙরুটাকে এভাবে ধরুন। এবার আপনারা সাউন্ড শোনাবেন, তার কারণ আমি আপনাদের ঘুঙরুর আওয়াজ শুনতে চাই। একটু নাড়ান দেখি। গুড 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 গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এবার এই ঘুঙরুটার দিকে তাকিয়ে আপনি আপনার লাইফের যে কোনো একটা বড় গোলের কথা ভেবে নিন। গোল, এনিথিং। যে এর পরের বার দিদিভাই যখন বিদেশে যাবে যেন আমাকে নিয়ে যায়। ওটা নিয়েও প্রচুর কম্পিটিশন হয়, আমি জানি। এ বলে আমি যাবো, ও বলে আমি যাবো, দিদি বলে না কেউ যাবে না, আমি একাই যাবো। জোকস অ্যাপার্ট, মজা করলাম একটুখানি। সো এনিথিং, বিগ ইমাজিনেশন, স্মল ইমাজিনেশন, ছোট্ট, যে বাড়িতে গিয়ে দেখবো হঠাৎ করে হাজবেন্ড খুব ভালো ব্যবহার করছে, সেটাও আপনি ভাবতে পারেন। হবে কি না হবে সেটাও আমি টেকনিক কিছু হয়তো বলবো। থ্যাংক ইউ। এবার ঘুঙরুটা যার যার ভালো লেগেছে তারা একটু হাততালি দেবেন, আমার জন্য নয়, ঘুঙরুটা অ্যারেঞ্জ করার জন্য, কেননা অ্যারেঞ্জ করা নিয়ে খুব অসুবিধা হচ্ছে। বেশ বেশ বেশ, ভলেন্টিয়ারদের ঘুঙরুটা রেখে দাও তোমরা এখানে পরে। যাদের যাদের কনফিডেন্স ল্যাক করে তাদেরকে আমি এখন একটা গেম দেখাবো। এখানে যে একজন, দুজন, তিনজন, চারজন, আরেকজন কোথায় গেল ভলেন্টিয়ার? আছে, ঠিক আছে। সো এই ভলেন্টিয়াররা আমাকে হেল্প করবে। শুধু তাই নয়, ইন দ্য মিন টাইম আপনাদের কাছে 3টে কাগজ আছে, দেখুন। সরি, আরেকটা কাগজ আছে না, স্টার্ট ডুইং, স্টপ ডুইং, কিপ ডুইং আছে। ওই কাগজের হোমওয়ার্কটা আমি বলে দিচ্ছি, তাড়াতাড়ি ওনাদের হাতে একটা করে বটল দাও। হ্যাঁ, আর একটা এখানে আছে, রাইট। সো এবার রিকোয়েস্ট করব, কথা বলা যাবে না, হার্ডলি আর 3 মিনিট প্রোগ্রাম চলবে, তারপরে অফিসিয়ালি শেষ হয়ে যাবে। আপনারা রাজি তো? হ্যাঁ না না না, কতজন চাইছেন আরেকটু আমি প্রোগ্রামটা কন্টিনিউ করি? আপনারা চাইছেন? ওকে 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 ওকে, আমরা 5 4 3 2 1 কাউন্ট করবো, যেহেতু প্রোগ্রামের টাইম কমে এসছে, যাতে আমরা কথা না বলি। 5 4 3 2, গুড। সো এই কাগজটার পারপাস হলো, আজকের এই সেশন থেকে আপনি, আমার সেশন বলে নয়, এই পুরো সারাদিনে অনেক জিনিস আপনার ভালো লেগেছে হতে পারে, যেটা মনে হয়েছে নতুন করে আপনি নিজেকে নতুন করে শিখলেন, সেইখানে যাবে স্টার্ট ডুইং।
স্টার্ট ডুইং মানে নতুন করে শুরু করা। তারপরে হচ্ছে স্টপ ডুইং। স্টপ ডুইং মানে যেটাকে টোটালি আজকের পর থেকে না মানে না, একদম অফ করে ডিলিট মারবো, রাইট? যেরকম রেগে যাওয়া, যেরকম খুব ইমোশনাল হয়ে যাওয়া, যেরকম এত বেশি বিশ্বাস করা অন্যকে যে বিশ্বাসটা আমি নিজেকেই করি না, সেই বিশ্বাসটার জায়গায় নিজের দিকে বিশ্বাসটা আনা, অন্যের থেকে বিশ্বাসটা কম করা। বোঝাতে পারছি ব্যাপারগুলো? আর কিপ ডুইং মানে যেটা আমি করে যাচ্ছি সেটাকে আরো ভালো করে করা। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এটা একদিন করলে হবে না। এটা এখন আপনি ফিল আপ করলেন, কালকে আপনার লাইফ চেঞ্জ হবে তা না। এই কাগজটাকে 4টে আগে জেরক্স করবেন, এটা আমার আইডিয়া। 4টে জেরক্স করে এক একটা কাগজ 21 দিন আপনি রেগুলার বেসিসে ফলো করবেন। যে মোমেন্টে স্টার্ট ডুইং এর কোনো একটা হ্যাবিট দেখবেন রেগুলার করতে করতে অভ্যাস হয়ে গেছে, সেটাকে ইমিডিয়েটলি কোথায় শিফট করে দেবেন? কিপ ডুইং। ভেরি গুড। এইভাবে সার্কেলটা ঘুরতে থাকবে, আর উইদিন 3 মান্থের মধ্যে আপনি আপনার ডিফারেন্সটা বুঝতে পারবেন। সো ওনারা অনেকক্ষণ জল খায়নি, আমার কাছে খবর আছে। ওনারা এখন বটলটা খুলে জল খেয়ে নেবে। খেয়ে নিন। সৌভিক খেয়ে নিয়েছেন পুরো শেষ? হ্যাঁ হ্যাঁ, পুরোটা। চিন্তায় পড়ে গেছে পুরোটা। আপনারা রিকোয়েস্ট কথা বলবেন না, বিকজ আমার হাতে আর 2 মিনিট আছে। সো এবার ছিপিটা খুলুন। হ্যাঁ, বোতলটা রাখতে হবে না, ছিপিটা খুলুন। ছিপিটাকে চেপে ঢুকিয়ে দিন ভেতরে। ছিপিটাকে চেপে ভেতরে ঢুকিয়ে দিতে হবে। ঢুকিয়েছেন? আচ্ছা, আপনারা বটলটা একটু ওপরে তুলবেন, একটু ভালো করে আপনারা দেখে নিন। বটলটা দেখে নিয়েছেন? ঠিক এনাদের মতন কতজন ট্রেনে যাতায়াত করার সময় ম্যাক্সিমাম জলকে এরকম করেছেন? একটু হাত তুলবেন। আমিও করেছি, করতাম। হাতটা নামাবেন। কেন করতেন? কেন? যাতে বেরোতে না যায়। ঠিক আছে, এবার পরীক্ষা নেওয়া হোক। বার করুন এবার এটা। বেরোবে না? বেরোবে না? ম্যাডাম বলছেন বেরোবে না। বেরোতে পারে। বেরোতে পারে। বেরোবে না। মশা বেরোবে না। চাপ আছে। চাপ আছে। বাংলায় ফিরে এসো। চাপ আছে। না, বেরোবে না। ওকে 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 ওকে, লেটস লার্ন ফ্রম দিস বটল ফার্স্ট। লেটস লার্ন। তোমার ঘুঙরুটা আমি নিয়ে নিয়েছিলাম। আচ্ছা, আমাকে ও ঘুঙরুটা দিয়েছিল, ওকে পরে আমরা একটা ভালো হাততালি গিফট করবো। এখন না, পরে, একটু বাদে, কারণ একটা এক্সারসাইজের মধ্যে আমরা আছি। সো লেটস লার্ন ফ্রম দ্য বটল, লার্ন ফ্রম দ্য সিচুয়েশন। কোনো ব্যাড হ্যাবিট ইনস্টল করে ফেলেছে, লাইক রাত্রিবেলা শোয়ার আগে রিল দেখা। খালি ওপরে যাচ্ছেন আর নিচে আসছেন, থামতে পারছেন না। থামতে চাইছেন কিন্তু থামতে পারছেন। আমি চেক করব না কার কার এরকম হয়, কিন্তু আমি চেক করতে চাইছি না, কিন্তু অনেকেই জানি এটা ঠিক নয়। আপনার ছেলে বা মেয়ে লাস্ট মোমেন্টে বলছে 2 মিনিট, আর 2 মিনিট, 2 মিনিট, 2 মিনিট, একটুখানি মোবাইলটা দাও। আপনি জানেন 2 মিনিট 20 মিনিট হয়ে যাবে, রাইট অর রং? ঠিক সেই জিনিসগুলো থেকে, এই বটল থেকে আমরা এটা লার্ন করতে পারি। যে কোনো রং হ্যাবিট খুব ফাস্ট ইনস্টলড হয়, কিন্তু আনইনস্টল করা ততটাই কঠিন। কিন্তু আপনি যদি টেকনিক জানেন, সেই টেকনিক দিয়ে আপনি যে কোনো হ্যাবিট ইমিডিয়েটলি আনইনস্টল করতে পারেন। ফর্মুলা কি? ফর্মুলা একটাই। ওনারা লিখতে পারবেন না, আপনারা চাইলে লিখতে পারেন, বাট এখন না, এখন না, একটু বাদে, আগে দেখেন। ওল্ড হ্যাবিট নেভার ওপেন আ নিউ ডোর। এই কথাটা মনে রাখবেন, এটা একটা পাসওয়ার্ড। কি বললাম? ওল্ড হ্যাবিট নেভার ওপেন এ নিউ ডোর। মানে কি? পুরনো অভ্যাস নতুন দরজা খুলে দেবে না। তার মানে নতুন অভ্যাসকে ইনস্টল করতে গেলে একটু অন্যভাবে নিজেকে তৈরি করতে হবে। এই ছিপিটা ঢোকানোর সময় কিভাবে ঢোকানো হয়েছিল? চাপ দিই। আচ্ছা, যদি এরকম হয় বটলটাকে বাইরে থেকে আপনি এমনভাবে চাপবেন যেখানে ওই ছিপিটাও ছোট্ট হয়ে যাবে, তারপরে ছিপিটাকে এভাবে করে এখান থেকে চাপ দেবেন, ছিপিটা বেরিয়ে যাবে। লেটস সি সেটা সম্ভব কিনা। স্টার্ট। প্রথমে কি করতে হবে? না, আগে ওটা ট্রাই করবে স্টেপ বাই স্টেপ। প্রথমে এইভাবে কর্নার করতে হবে ছিপিটাকে, রাইট? তারপরে এইভাবে চাপতে হবে। চাপ দিয়ে ছিপিটাকে আবার ঠিক আগের মতন জায়গায় নিয়ে যেতে হবে, একদম আগের জায়গায়। যদি কোথাও আটকে যায় ফু দিয়ে ফুলিয়ে নিতে হবে। তারপরে একদম মুখের কাছে আনতে হবে। আপনাকে আরেকটু চাপতে হবে, এখনই আপনি পারবেন না, আপনাকে একটু দিন আমার হাতে। মানে এইভাবে ছিপিটাকে আগে আপনাকে ধরে চাপতে হবে, বুঝতে পারছেন? চেপে একদম ওই ছোট করে নিতে হবে।
তারপরে আপনাকে সামনে নিয়ে আসতে হবে। হয়েছে? এটা আপনি কি করছেন? নো প্রবলেম। দেখুন, মানুষ ঠিক করে শেখে না, কিন্তু মানুষ ভুল করে শেখে। আপনি ঠিক করে কখনো সাকসেসফুল হন, আপনি ভুল করেন বলে সাকসেসফুল হন। সেই জন্য বলা হয় উইনিং অ্যান্ড লুজিং বলে কিছু নেই, উইনিং অ্যান্ড লার্নিং বলে একটা কথা হয়। সো ইউ আর লার্নিং ফ্রম নিউ থিংস। আপনাকে ছিপিটাকে এভাবে স্কুইজ করতে হবে, হলো? এবার এভাবে কর্নারে আনতে হবে, রাইট? তারপরে 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 যে বাচ্চা যেভাবে ডাক্তাররা জন্মের সময় এইভাবে প্রেশার দেয়, ডান 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 ডান, আপনারা একটা হাততালি তো দেবেন। এভাবে চাপ দিন, এভাবে চাপ দিন, বেরিয়ে যাবে। এইভাবে চাপ দিন, বেরিয়ে যাবে। হ্যাঁ, নিচের দিকে নিতে হবে। এবার নিচের দিকে নিতে, না ওইভাবে না, ওইভাবে না। সবসময় শক্তিতে হয় না, সবসময় বুদ্ধি দিয়ে হয়। এই যে এইভাবে 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 চাপ দিন, রাইট? ওই হাত ঝোকালে হবে না, ওইভাবে চেপে গেছে। মুখ দিয়ে ফু দিতে হবে, ফু দাও, ফু দিন ভালো করে। ও ফু ফু করলে হবে না, জোরে। হ্যাঁ, শক্তি, কিছুটা জায়গায় বুদ্ধি। সো 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 এটা একটা দারুণ লার্নিং, আপনার নিজেকে রিবুট করা। লেটস, সব থেকে ইন্টারেস্টিং পয়েন্টটা এখন হবে। আপনারা আপনাদের ঘুঙরু নিয়ে সিটে চলে যান, বোতলটাকে ফেলবেন না, আপনি ট্রাই করবেন, বেরিয়ে যাবে। ঠিক আছে? ওনাদের জন্য একটা হাততালি দিয়ে দিন। সো 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 ঘুঙরুটা দেখে কে কি স্বপ্ন দেখেছিলেন আমি জানি না, কিন্তু স্বপ্ন পূরণের একটা টেকনিক আমি আপনাদের শেয়ার করে আজকে সেশনটাকে শেষ করব। যার যা স্বপ্ন আছে ওই ডায়েরিতে লিখে ফেলুন, ওই ডায়েরি বা খাতা। যার যা স্বপ্ন আছে, আপনি লিখতেও চান, মনেও লিখতে চান, লেখা হয়ে গেছে? আপনি একটা লাইন লিখতে পারেন, একটা ওয়ার্ড লিখতে পারেন, যেটাই আপনি স্বপ্ন দেখবেন। আমি রিকোয়েস্ট করব, এখন যে 3টে মিনিট আছে, আপনারা কেউ চলে যাবেন না, পরে আফসোস করবেন, পরে হয়তো বলবেন ইস আগে যদি জানতাম তাহলে আমি বেরোতাম না। এই লাস্ট 3টে মিনিট খুব ইম্পর্টেন্ট। আর আমার যারা ভলেন্টিয়ার্স আছেন, আমি রিকোয়েস্ট করব কেউ যেন কথা না বলে ওখানে, কেউ যেন কথা না বলে। দোয়েল একটু দেখবে, কেউ যেন কথা না বলে, একটাও ওখানে, মেইনলি ওখানে কেউ যেন কথা না বলে। সো লিখে নিয়েছেন আপনাদের স্বপ্ন, ড্রিম লেখা হয়ে গেছে? লেখা হয়ে গেছে? যার যেটা স্বপ্ন, যার যেটা হয়ে গেছে, একটু প্রপারলি চেয়ারে বসো না, ওখানে ওরমভাবে না বসে এখানে বসো। আমার ছোটো মা, তুমি এখানে বসো, ওখানে বসো, প্রপারলি চেয়ারে বসো। দিদিভাই বকবে না, বকবে না, কিছু বলবে না। দিদিভাই বলেছে ভলেন্টিয়াররা যেন দাঁড়িয়ে থাকে, বাট এখন বকবে না। এটা হচ্ছে আলটিমেট গিফট। আমি জানি না মুভি আপনারা দেখেন কিনা, একটা মুভি নাম আমি পরে বলবো, বাট আগে আলটিমেট গিফটটা দিয়ে নিই। দ্য নেম অফ দ্য শো কল আলটিমেট গিফট, দ্য বেস্ট অফ দ্য বেস্ট। রিকোয়েস্ট আবার একটাই, মোবাইল ফোন যেন পকেটে না থাকে, ব্যাগে না থাকে। সবাই মোবাইল ফোন ব্যাগে করে ব্যাগটা নিচে রেখে দিন, একদম সোজা হয়ে বসবেন, মানে দুটো পা যেন মাটিতে থাকে, জাস্ট স্ট্রেট। আর হাতে ফাইল না রাখাটাই বেটার। রিকোয়েস্ট মানে ব্যাগ ফাইল আপনি পায়ের কাছে রেখে দিতে পারেন, যথেষ্ট ভালো ফ্লোর এখানে, একদম হাত খালি। ডান? 5 4 3 2 1 কাউন্ট করি। আমার হাতে আছে আর 20 সেকেন্ড নয়, 60 সেকেন্ড থেকে 120 সেকেন্ড। তারপরে আমি অফিসিয়ালি প্রোগ্রাম শেষ করলো, আমি থাকবো আপনাদের কাছে। যদি কারোর কোনো প্রশ্ন থাকে, আপনাদের কাছে একটা বুক মার্কার আছে, সেখানে আমার ডিটেলস সব দেওয়া আছে। যদি বিভিন্ন সময় বিভিন্ন ওয়ার্ড আপনার মনে হয়, আপনারা সেটা ইউটিউব থেকে পেয়ে যাবেন, ওখানে লিঙ্ক দেওয়া আছে। আমি পরে বলে দিচ্ছি, জাস্ট আফটার 120 সেকেন্ড। আর এই 120 সেকেন্ডে আমি আমার টোটাল টিম, যারা ফটোগ্রাফার আছে বা যারা আমার ভলেন্টিয়ার্স আছে, তাদেরকে একটু স্টেডি থাকতে বলবো, বিকজ তোমরা জানো আমি কি করতে চলেছি। সো এই 120 সেকেন্ডে আপনি ওই ঘুঙরুটার মতন আপনার স্বপ্নটা নিয়েই খালি ভাববেন। সো জাস্ট সোজা হয়ে বসবেন। আর যাদের মধ্যে একটু টেন্ডেন্সি আছে, ভুল বুঝবেন না, একটু হাত পা নড়ানোর একটু খেয়াল করবেন, যেন এই 120 সেকেন্ড আপনি একটু কনসিয়াসলি যেন হাত পা না নড়ে। মানে কন্টিনিউয়াস হাত নাড়ানো, পা নাড়ানো, এটা মানে হচ্ছে কোনো না কোনোভাবে আপনার মাথায় অন্য কিছু চলছে, তার রিফ্লেকশনে আপনার হাত আর পা অথবা নড়ছে। So just close your eyes
ঠিক স্লো ডিপ ব্রেথ, একটু সোজা হয়ে স্পাইনাল কর্ডটা যদি রাখেন তাহলে আপনি আপনার যে স্বপ্ন বা যেটা দেখতে চাইছেন সেটা খুব ইজিলি দেখতে পাবেন। মনের চোখে ছোটবেলা পেরিস্কোপের কথা ভাববেন। পেরিস্কোপ দেওয়ালের এপাশ থেকে ওপাশ দেখায়। পেরিস্কোপ সাবমেরিনের ভেতর থেকে আপনাকে জলের তলা থেকে ওপর দেখায়। এখন আপনি আপনার মনের পেরিস্কোপটাকে খুলবেন, যে পেরিস্কোপ দিয়ে আপনি আপনার ফিউচারটাকে দেখবেন। আপনি না চাইলেও এই 120 সেকেন্ড আপনি দেখবেন আপনার চোখ দিয়ে একটা অসম্ভব ফিলিংস হবে এবং আপনি আননোয়িংলি চোখ দিয়ে বৃষ্টির মতন জল পড়তে পারে। অনুরোধ, যদি কোনো না কোনোভাবে জল পড়ে, সাউন্ড সিস্টেমে যিনি আছেন একটু কনসিয়াস থাকবেন, যদি কোনো না কোনোভাবে জল পড়লেও চোখ খুলবেন না। আজকে পিসি চন্দ্র গার্ডেনে আপনি আপনার সাথে নিজেকে চিনতে এসে আজকে আপনি নিজের নতুন রূপ দেখবেন, যে রূপ আপনাকে নতুন মূল্য দেবে। মনের চোখে যেন দেখতে পাচ্ছেন আপনার সামনে একটা বিরাট বড় স্ক্রিন, যেখানে মুভি হলের মতন লেখা আছে দ্য আনটোল্ড স্টোরি অফ আপনার নাম। আপনি অবাক হয়ে যাচ্ছেন, আমার নামে মুভি, আমি কি করলাম? আপনি অবাক হয়ে দেখছেন প্রথম সিনেই আপনার মাকে। অনুরোধ, প্লিজ চোখ খুলবেন না। আপনি মনের চোখে প্রথম সিনে মা, ভালো করে দেখার চেষ্টা করছেন। একটা অন্ধকার ঘরের মধ্যে আপনি আর আপনার মা, ভালো করে দেখছেন আপনার মা অন্ধকার ঘরে কেন? একটু ভালো করে দেখছেন আপনার মা আপনাকে যে জন্ম দিতে নিয়ে গেছে ওটার নাম হসপিটাল। জাস্ট লেট ইট বি, নিজেকে ছেড়ে দিন। যদি চোখে জল আসে আসতে দিন। আপনি দেখছেন আপনার মা কষ্ট পাচ্ছে, বেশ পেটে যন্ত্রণা হচ্ছে, এবং হঠাৎ করে ফিল করতে পাচ্ছেন মা কান্নার স্বরে চেঁচালো আহ বলে, আর একটা সাউন্ড, ইউ জাস্ট বার্থ। আপনি ফিল করুন মোমেন্টটাকে। পৃথিবীর প্রথম ঘর আপনার মায়ের কোল, প্রথম ঘর মায়ের কোল। আপনার প্রথম পটি করা সেটাও মায়ের কোল। এই পৃথিবীর প্রথম খাবার সেটাও মায়ের দুধ। আপনি মনের চোখে দেখতে পাচ্ছেন আপনার মা ছোটবেলা থেকে আপনার জন্য কত স্যাক্রিফাইস করেছে। জাস্ট মনের চোখে দেখুন কিভাবে, কত রকম ভাবে মা স্যাক্রিফাইসই করে যাচ্ছে দিনের পর দিন। অনুভব করুন তো, অনেক সময় একবেলা না খেয়েও আপনার মা আপনার জন্য কি পরিমাণ কষ্ট নিয়েছে। লাস্ট কবে আপনি আপনার মাকে বুকে জড়িয়ে ধরে বলেছেন মা আই লাভ ইউ? আদৌ কি বলেছেন এই রিসেন্টলি কিছু দিনের মধ্যে? আপনার মা এটা কি ডিজার্ভ করে না? একটু ভালোবাসা, একটু আদর। লাস্ট কবে আপনি আপনার বাবাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলেছেন বাবা আই লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ? আপনি মনে করে দেখুন তো, আপনার বাবা কখনো কখনো একবেলা না খেয়ে
কি পরিশ্রমটাই না আপনার জন্য করেছে। ছোট্ট ছোট্ট ঘটনাকে আপনি দেখুন, সঙ্গে এটাও দেখুন আপনি না জেনে মিথ্যা কথা বলেছেন বাবা মাকে। যেটা আপনার মনে আছে, একটা মিথ্যা কথা, সামান্য একটা মিথ্যা কথা আপনাকে আজও মনে করিয়ে দেয় আপনি মাকে লুকিয়ে ঠিক করেননি। আপনার মনে আছে মা বারবার বলতো, আমাকে লুকাস না বাবা, আমি তো সব থেকে ভালো বন্ধু। আর আপনি ভাবলেন মাকে লোকাবো না কেন, সবাই লোকায়, মাকে কেন সব বলতে হবে। আপনার মা সব সময় বলেছে, যেদিন আমি থাকবো না সেদিন হয়তো বুঝবি আমার মূল্য কি। মা সত্যিই ক্ষণস্থায়ী। আমরা অনেকেই আজকের ডেটে মাকে ফিজিক্যালি হয়তো টাচ করতেও পারবো না, বাট আমরা সবাই জানি যার মা আছে তার কাছে কোটি টাকার থেকে বড় সম্পত্তি আছে। বাট যখন মাকে আমরা পাই তখন হয়তো আমরা মায়ের মূল্য বুঝতে পারি না। আপনি মনের চোখে সেই দিনটা দেখুন তো, যেদিন আপনি মাকে জড়িয়ে ধরে সব সত্যি কথা বলেছিলেন, কতটা হালকা লেগেছিল। আপনি সেই দিনটার কথা একবার ভাবুন তো, যে দিনটা আপনার জীবনের সব থেকে একটা ইম্পর্টেন্ট ডেট। মনে করুন তো সেই দিনটা যেদিন অনেকখানি কাঁদার পর মনে হলো মনটা একদম হালকা হয়ে গেছে, আর মা আপনার মাথায় হাত বোলাচ্ছে আর বারবার বলছে সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। পৃথিবীতে কোনো কিছুই পার্মানেন্ট না। তোকে কেউ ধোঁকা দিয়েছে, তোর চিন্তা নেই, তুই তোর কর্মকে বন্ধু বানা। আর তোর কর্ম যেদিন ধর্ম হবে সেদিন ভগবান আল্লাহ ঈশ্বর তোর উপর ভর করবে। তুই পৃথিবীতে যা চাইবি তুই তাই পাবি। তোর সাথে মায়ের আশীর্বাদ যে আছে। আপনি যেন মনের চোখে দেখতে পাচ্ছেন আপনার মায়ের আশীর্বাদ 1 কোটি টাকা নয়, 1000 কোটির বেশি টাকা। আপনি নিজেকে আরেকবার দেখতে পাচ্ছেন আপনি পৌঁছে গেছেন সেই দিনে, যে দিনটায় আপনার ড্রিম ছিল সামথিং ভেরি ম্যাজিক্যাল। আপনি মনের চোখে দেখতে পাচ্ছেন আপনি বাড়িতে একটা চিঠি পাচ্ছেন, যে চিঠিতে লেখা আছে ইউ আর সিলেক্টেড অ্যাজ এ বেস্ট সিটিজেন অ্যাওয়ার্ড অফ ইন্ডিয়া। কিরকম লাগবে সেই মুহূর্তটা? সেই চিঠিটা খুলে দেখছেন আপনাকে ইনভাইট করা হয়েছে একটা বিরাট বড় হলে, আর আপনি সেই হলের মধ্যমণি হয়ে স্টেজে যাচ্ছেন। স্টেজে বলা হচ্ছে এখন আমরা ইনভাইট করতে চলেছি সেই মানুষকে যে ভারতবর্ষ নয় সারা পৃথিবীর মানচিত্র বদলে দিয়েছে, যার জন্য হাজার হাজার মানুষ নিজেকে নতুন করে বাঁচার আলো পেয়েছে। জাস্ট ফিল ইট ফ্রম ইয়োর হার্ট। আপনি স্টেজে উঠছেন, আর ফ্রন্ট রোতে কাকে দেখছেন জানেন? আপনার মা। আপনার মায়ের চোখের দিকে তাকানো মাত্র মা চোখ দিয়ে বলছে আই এম প্রাউড অফ ইউ, আই লাভ ইউ। আপনি ঠিক মায়ের পাশে দেখছেন আপনার বাবা, যে সারাটা জীবন আপনার জন্য প্রচুর 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 স্যাক্রিফাইস করেছে। বাবা চোখ দিয়ে আপনার দিকে তাকিয়ে আছে। আপনি বাবাকে মনের চোখে চেঁচিয়ে বলছেন বাবা আই লাভ ইউ। আপনি ফিল করতে পারছেন আপনার বাবার আশীর্বাদ চারিদিকে যেন আপনাকে ঘিরে ধরেছে। ইউ আর সো হ্যাপি। এবং হলে সেই মানুষগুলোকেও দেখছেন যারা একটা সময় আপনার ভ্যালু দেয়নি, মূল্য দেয়নি, ঘেন্না করেছে, বাজে কথা বলেছে। আপনি যেন পুরো দেখতে পাচ্ছেন তারা চোখ দিয়ে বলছে আমাকে মাফ করে দিও, আমাকে আমাকে মাফ করে দিও। জাস্ট ফিল করুন আপনি স্টেজ থেকে জাস্ট নামতে চলেছেন, আর ঠিক সেই সময় আপনি দেখছেন আপনার মা ছুটে এসে আপনাকে জড়িয়ে ধরছে। আর সেই মানুষগুলো যারা ইগনোর করতো, কেউ কেউ এসে আপনার অটোগ্রাফ নিতে চাইছে, আর বারবার বলছে একটা অটোগ্রাফ প্লিজ, একটা অটোগ্রাফ প্লিজ। কিরকম লাগবে সেই মুহূর্তটা?
আজকের দিনটা যেন আপনার জীবনের সেই দিন যে দিনটাকে বহুবার আপনি দেখতে চেয়েছেন, কিন্তু হয়তো দেখা ওটা হয়নি। আপনি নিজেকে বলতে শিখেছেন, হ্যাঁ আমিও পারি, আমি জানি আমি পারি, আমার যে কি শক্তি সেটা আজ আমি রিয়েলাইজ করলাম। জাস্ট ফিল করুন, আপনার রিসার্চ পেপার ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে অ্যান্ড ইউ বিকাম ইন এ নোবেল প্রাইজ উইনার। জাস্ট ফিল করুন সেই মুহূর্তটা, সারা পৃথিবী হাততালি দিচ্ছে, নিউজ পেপারের প্রথম কথায় আপনার ছবি আপনার মা আর বাবার সাথে। সেই দিন সত্যিই হবে, হয়েছে বলেই না আপনি দেখতে পাচ্ছেন। আপনার জীবন আপনাকে নতুন করে বাঁচতে শেখাবে, বুঝতে শেখাবে, আর বাবা মাকে মূল্য দিতে শেখাবে যে যে যার বাবা মার আশীর্বাদ আছে পৃথিবীতে তার সব আছে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের প্রত্যেকটা স্বপ্ন পূরণ হোক, এবং স্বপ্ন পূরণের জন্য আপনি নিজেকে নতুন করে চিনুন। আমার অনুরোধ, আপনারা সবাই যেন ফিল করুন ওপর থেকে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করছে। তো দুটো হাত নমস্কারের মতন বুকের কাছে আনবেন, চোখ খুলবেন না, এবং ধীরে ধীরে হাতটাকে ওপরের দিকে তুলবেন। নমস্কারের পর ভেরি স্লোলি ওপরের দিকে তুলবেন। রিকোয়েস্ট, প্লিজ কেউ চোখ খুলবেন না, কেউ চোখ খুলবেন না। ধীরে ধীরে দুটো হাত ওপরের দিকে তুলবেন, একদম নমস্কারের মতন ধরে ওপরের দিকে তুলবেন। এবার ধীরে ধীরে হাতটাকে যেন ওপরে খুলে দেবেন, যেন মায়ের আশীর্বাদ পাচ্ছেন আপনি। জাস্ট ওপেন আপ, 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 ওপেন আপ ইয়োরসেলফ, ওপেন আপ ইয়োরসেলফ। অ্যান্ড ধীরে ধীরে আবার নমস্কারের মতন বুকের কাছে এনে ভেরি স্লোলি চোখ খোলার চেষ্টা করবেন, স্লোলি চোখ খোলার চেষ্টা করবেন, স্লোলি চোখ খোলার চেষ্টা করবেন। এবং যে যার কাছে যেরকম খাতা পেন আছে তারা খাতা পেনগুলো খুলে নিজের মনের অনুভূতিটাকে লিখে ফেলবেন। আর অনুরোধ, কেউ কারোর সাথে কথা না বলে খাতা পেন খুলে একটু লিখে ফেলুন। প্রত্যেককে রিকোয়েস্ট করব, আপনার অনুভূতি, আপনার এই মুহূর্তে অনুভূতিটাকে খাতায় লিখে ফেলুন, জাস্ট লিখে ফেলুন, জাস্ট লিখে ফেলুন, জাস্ট লিখে ফেলুন, ফিল ইট, মন দিয়ে একটু লিখে ফেলুন। এই মুহূর্তটা জীবনের সব থেকে দামি মুহূর্ত, যখন আপনি নিজের মাকে মন থেকে একটা চিঠি লেখেন যে মা, মা, ও মা। ঠিক এইভাবে চিঠি লেখার সময় ফিল করে লিখুন। আপনি আপনার মাকে কি লিখবেন আমি জানি না, বাট আপনার যা যা অনুভূতি হচ্ছে অনুভূতিগুলো লিখে ফেলুন আপনারা। এই অনুভূতির থেকে চরম অনুভূতি আর কিছু হতে পারে না। আমার অনুরোধ, প্রত্যেককে বলবো 2 লাইন হোক 1 লাইন হোক আপনার অনুভূতিটাকে এই মুহূর্তের জন্য ধরে রাখুন। তার কারণ এই যে শরীর আর মনের মধ্যে আপনার যে ইমোশনাল একটা ঝড়, ইমোশনাল একটা ফিলিং, সেটা সারাদিন থাকবে না। একটু বাদেই আপনি বাইরে যাবেন, সায়েন্স সিটির মোড়ে হাওড়ার বাসের আওয়াজ, বিভিন্ন ধরনের গান, SMS-এর ঝড় আপনাকে আবার অন্য জায়গায় নিয়ে যাবে। সো ধীরে ধীরে 2 মিনিট যা ইচ্ছা হয় আপনি লিখে ফেলুন। বসো বসো, নর্মাল হও, একটু জল খাওয়ান, ওকে একটু জল দিন, একটু জড়িয়ে ধরুন। এই এক্সারসাইজে আমি 2000 সালে যখন প্রথম করি, আমি 7 দিন ঘুমাতে পারিনি, এত কেঁদেছিলাম। আমার মাইগ্রেন ছিল তখন, এবং কাঁদতাম আর বমি হতো। তো আমার মনে পড়ে যেত ছোটোবেলায় মাকে কীভাবে আমি জ্বালিয়েছি, কীভাবে কষ্ট দিয়েছি। আর সিনেমার মতন এমনভাবে ফ্লিপ করতো জিনিসগুলো, আমার বাবা আমাকে মারতো, সেই ছবিগুলো দেখতে পেতাম। আমার মা আমার জন্য পাগলের মতন করতো, রাজু মানুষ হবে না। ঠিক আপনারা অনেকেই যেরকম কাঁদছেন, আমার মেয়েও কিন্তু খুব কাঁদছিল। তো আমি ওকে জড়িয়ে ধরে একটু ফিল দিলাম, তার কারণ এই সিচুয়েশনের পর ফিল দেওয়াটা খুব দরকার হয়। সো আমি আপনাদেরকে যাদের পরিচিত, আমি বলবো এই হল ছাড়ার আগে একটা টাইট হাগ দেবেন, যাদের সাথে পরিচিত আছেন, তাহলে দেখবেন অনেকটা হালকা লাগবেন। মানে এখন আপনি মেন্টালি যে স্টেটে আছেন, আপনি ঘর থেকে বেরিয়ে গাড়ি আওয়াজ আপনাকে না একটা অন্যরকম করে দেবে। সো বেরোনোর আগে আমি বলবো একটু স্টেবল হয়ে, যদি হয় একটু জল খান, চোখে মুখে জল দিন, তারপরে ঘর থেকে বেরোবেন। আমি জানি আপনারা হয়তো এক্সপেক্ট করেননি
এরকম একটা অ্যাটমসফিয়ার তৈরি করব, আমি এরকম করি। বলতে পারেন এটা আমার সাবজেক্টের একটা পার্ট। এটা আরও হয়তো সময় পেলে আরও অন্যরকমভাবে করা যেত। আই এম ভেরি ফর্চুনেট যে দিদিভাই ব্রত দিদি আমাকে ডেকেছে, এবং তার থেকেও বেশি ফর্চুনেট এই ব্রত দিদিকে আমি কিন্তু চিনতাম না, আমি চিনেছি বুলাদির মাধ্যমে। যে বুলাদিকে আমি চিনতাম না, কোনো একটি সময় আমার একটা কাছে ফোন আসে বুলাদির, সেইখান থেকে বুলাদির পরিচয়, এবং সেইখান থেকে এই বুলাদি কোনো না কোনোভাবে কোথাও একটা মনে হয়েছে যে দিদিভাইয়ের সাথে যোগাযোগ করিয়ে দেওয়া। তো আজকে আপনাদের সামনে এসেছি যে মানুষগুলোর জন্য, সেই মানুষগুলোর কাছে আমি অসম্ভব কৃতজ্ঞ। আমি এই কাজটা প্রচণ্ডভাবে ডুবে ভালোবেসে করি, এবং ভবিষ্যতে হয়তো আবার কোনো এক সময় আপনাদের সাথে দেখা হবে। কিন্তু একটাই অনুরোধ, হল ছাড়ার আগে নিজের মাকে 2 লাইন লিখবেন, আর সব সময় জানবেন আপনার ভেতরে আরেকটা আপনি আছে যাকে আপনি এখনও জাগানো শুরুই করেন। ওই স্কোর যেরকম দিয়েছিলেন না, 10-এ কে কত দিয়েছিলেন আমি জানি না, কিন্তু একবার চেক করে দেখুন এখন স্কোর আপনার চেঞ্জ হয়ে গেছে। আপনার মনে হবে যে সত্যি তো এতদিন মাকে বুঝলামই না, জীবনের এতটা সময় ক্রস করে ফেললাম। সো আমার ভালো লাগবে যারা ওই কার্ডটা পেয়েছেন, বুক মার্কার, ওখানে দেখবেন একটা স্ক্যানার আছে, গুগল পেজ স্ক্যানার, ওটা স্ক্যান করলে আমার পেজ পাবেন। সো সেই পেজে আপনাদের অনুভূতিটা, আজকের অনুভূতিটা আপনারা যদি 2-4 লাইনে লিখে দেন আমার ভালো লাগবে। ওখানে স্কোর দেওয়া যায়, স্টার দেওয়া যায়। আর আমি মাইক্রোফোন হ্যান্ডওভার করব যারা এখানে থাকবেন। যদি কেউ কোনো প্রশ্ন করতে চান আমি এখানে আছি, বা কারোর যদি পার্সোনালি কথা বলার থাকে আপনি এসে কথা বলতে পারেন। আই এম ভেরি মাচ থ্যাঙ্কফুল টু দিদি, আমাকে এতটা সময় আপনারা দিয়েছেন। থ্যাংক ইউ। অমৃতার প্রোগ্রামে 104.8 মিয়াও। আজকে ভালো লাগলো। খুব ভালো জায়গা, এটা খুব ভালো সাইন। এই আমার মেয়েকেও দেখলেন কিরকম ভাবে কাঁদছিল আর কি, এই সেশনটা আমার তো মানে যেটাকে বলবো আমি একদম যে মেসমারাইজিং সেরকম একটা অভিজ্ঞতা। একদম মানে এই অভিজ্ঞতাটা আমার আগেও হয়েছে, আজকে হয়তো আবার নতুন করে হলো আর কি আরেকবার। এবং এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যতবার যাওয়া যায় ততই অভিজ্ঞতাটা নতুন থাকে, মনে হয় এটা বারবার যাই এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে। মৃণাল স্যারের সেশন এর আগে আমি টেকনোতে যখন ওয়ার্কশপ হয়েছিল তখন করেছিলাম। সেদিন যেরকম ফিলিং হয়েছিল আজকে তার থেকে আরো বেটার ফিলিং হয়েছে। মোটিভেটেড তো হয়েছি, তার পাশাপাশি নিজের যে কি বলবো সেলফ ইভ্যালুয়েশন সেটা আরো বেটার হয়েছে। নিজেকে অন্যরকম ভাবে বুঝতে শিখেছি, ভাবতে শিখেছি। আর সব মিলিয়ে শেষ যে সেশনটা সেটাতে ভীষণভাবে ইমোশনাল হয়ে পড়েছি। অনেক না বলা কথা, অনেক না বলা ভাবনা যেগুলোকে সাপ্রেস করে রাখি সেগুলো কোথাও গিয়ে বেরিয়ে এসেছে। তো এটা সত্যি সত্যি নিজেকে আরো বেটার পারসন হিসেবে ডেভেলপ করতে সাহায্য করবে বলে আমার মনে হয়েছে। My tears brings me joy and confidence, and I am sure I will be positive in the very future. I shower my gratitude to the entire team of Mrinal Chakraborty and hope they will transform lives in this way. Thanks a lot to Mrinal Chakraborty and his team. হ্যাঁ, আমার ভীষণ ভালো লেগেছে, অসাধারণ মানে একটা মোটিভেশনাল একটা মুহূর্ত কাটিয়েছি।
আর স্যারকে এই প্রথম আমার মানে এরকম সামনাসামনি দেখা স্যারের এরকম আগে অনেক ইউটিউবে আমি বেসিক্যালি দেখেছি, কিন্তু সামনাসামনি স্যারের ক্লাস করা মানে স্যারের এই উপস্থাপনাটা নেওয়া প্রথমবার। তো আমার অসাধারণ অনবদ্য লেগেছে, নিজেকে নতুন করে চিনেছি, মানে চেনার চেষ্টা করেছি, চিনে ফেলেছি একেবারে এটা বলাটা খুবই ভুল, মানে চেনার চেষ্টা করেছি, এরপর থেকে আরও হয়তো নতুনভাবে চেনার নিজেকে চেষ্টা করব। স্যারের সাথেই প্রথম আমার সাক্ষাৎ এখানেই। আমি আগে টিভিতে অনেক প্রোগ্রাম দেখেছি, রাত দাদাগিরিতেও দেখেছি, কিন্তু এই ফার্স্ট টাইম স্যারের প্রোগ্রাম দেখা, এবং খুব আশ্চর্যভাবে স্যার মনের কথাগুলো খুব সুন্দরভাবে বলে দিয়েছেন যে সত্যিই আমি কতটা আন্ডার কনফিডেন্ট, এবং আমি নয়, আশা করি আরও অনেকে আমার মতন রয়েছে যারা আন্ডার কনফিডেন্ট, বা আমার মনের যে ডাউটগুলো ছিল, আমি স্টেজে উঠতে গেলে ভয় পাই কি না, বা আমার আরও লাইফ প্রবলেমগুলো খুব সুন্দরভাবে বলে দিয়েছেন। এবং একটা সেশনটা শেষ হওয়ার পর আমি একটা আত্মবিশ্বাস খুঁজে পাচ্ছি নিজের মধ্যে যে আমি পারবো হয়তো, বা আমার যে খুঁতগুলো বা খামতিগুলো রয়েছে সেগুলো আমি কীভাবে রিকভার করব, বা এই যে স্বপ্ন দেখার একটা ব্যাপার যেটা বললেন যে আরও বৃহত্তর স্বপ্ন দেখতে হবে, তবেই হয়তো তার কিছুটা মানে পূরণ করতে পারবো। তাই সব কিছুই আমার মধ্যে শিখলাম, বেশ ভালো লাগলো। একটা গুরুগম্ভীর যেমন একটা ভাবনা বা একটা ফিলিংস নিয়ে যাচ্ছি, সেরকমভাবে একটা ভালো লাগা নিয়েও যাচ্ছে। আশা করি স্যার যেগুলো বললেন যে 4 উইকসের যে একটা শিট দিয়েছেন সেটা মেনটেন করার চেষ্টা করব, মেডিটেট করার চেষ্টা করব, আর যেগুলো বলেছেন সেগুলো সবকটাই ফলো করার চেষ্টা করব, এবং নিজেকে আরও ভালোভাবে বাঁচার চেষ্টা করব ভালোভাবে। তো এটাই শিখলাম আজকে, আমার অনেক ভালো লেগেছে। সর্বশেষ থ্যাংক ইউ বলা ছাড়া আর কিছুই বলার নেই। আজকের সেশন নিয়ে বলবো অসাধারণ, স্প্লেন্ডিড। এবং কেন বলছি, আমি মৃণাল চক্রবর্তীর অজস্র সেশন আমি অ্যাটেন্ড করেছি, কিন্তু আজকে আমি 10-এর থেকে বেশি যদি কিছু 10-এ দেওয়া যায় সেটা দিতে রাজি। আর ও তো বললোই, শুনলেন আপনারা, আমি বুলা বাগচি, আমি ওকে এই বাচিক জগতে নিয়ে আসি এই ব্যাপারটাতে, তো সেই জন্যই আমি এসে পৌঁছেছি। তো একটু পরেই এসছি, যখন ব্রতদিদি শুরু করলেন তখন থেকে। কিন্তু পরিবেশ পরিস্থিতি একটা নির্ভরশীল হয় না অনেক অনুষ্ঠানে, আজকে কিন্তু ও সেটা 100-এ 100 পেয়েছে পরিবেশটা, এবং ওকে দিয়েছেও সেইভাবে 100-তে 110 দেওয়ার মতো পেয়েছে। কিরকম লাগলো প্রোগ্রাম? খুব ভালো লাগলো। আমি অনেক দূর থেকে এসেছি, কোথা থেকে? মালদা থেকে। মানে হ্যাঁ, করতে পারো। হ্যাঁ, এই সময়টা যেন মিস না করি। আমি তুলে দিচ্ছি একটু। আচ্ছা, I always follow you. Thank you.